তো ম্যাম এই হোমিওপ্যাথি লজেন্স নাকি ওষুধ? সাপের বিষের যেমন আমাদের মেডিসিন আছে, কতটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে পড়ানো? আমাদের প্যাথিটা আমি বলি। আচ্ছা, হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের ট্রিটমেন্ট আছে? এই প্রশ্নটা কেন করলে? ম্যাম আপনি কখনো অ্যালোপ্যাথি দেখিয়েছেন? সাপোজ ধরো কারো ব্লিডিং হচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ব্লাড লস হয়ে যাচ্ছে, তখন আমি বলতে পারি না যে হোমিওপ্যাথিতে ঠিক হবে। কিন্তু কেউ যদি জয়েন্টে টপ র্যাঙ্ক করে সে কি হোমিওপ্যাথি নিয়ে পড়বে? প্রথম তো অ্যালোপ্যাথি। সাইলিসিয়া যে ড্রাগটা রয়েছে, আচ্ছা ওটা কি ইলিশ মাছে দিলে বোনলেস ইলিশ করা যেতে পারে? হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর আজকে এমন একটা ব্রিলিয়েন্ট এপিসোড নিয়ে এসেছি, আর এমন একজন ডাক্তারকে পেয়েছি যিনি ইঞ্জেকশন দেন না, অপারেশন করেন না, এরকম নন ভায়োলেন্ট ডাক্তারি। যিনি একজন ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যিনি একজন হোমিওপ্যাথি ডাক্তার, ডক্টর গার্গী ব্যানার্জি। নমস্কার। নমস্কার ম্যাম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, খুব ভালো লাগছে এসে। তো এমন একটা জিনিস আপনাকে আমরা ডেকেছি যেটার সাথে আপনারা ডাক্তার হয়েও কোনোভাবেই অ্যাসোসিয়েটেড নন, মানে ইঞ্জেকশন তো দেন না আপনারা? না, কিন্তু আমাদের এমার্জেন্সিতে আউটডোরে ইনজেকশন দেওয়া হয়। তো ম্যাম এই হোমিওপ্যাথি লজেন্স নাকি ওষুধ? এই প্রশ্নটা কেন করলে? বাচ্চারা কোনো ওষুধ খেতে চায় না, খুব তিতো বাজে টেস্ট হয় বলে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খেতে খুব পছন্দ করে, তার একটাই কারণ মিষ্টি মিষ্টি খেতে বলতে, লজেন্স খেতে বলতে। আচ্ছা, যেটাকে তুমি লজেন্স বলছো সেটা হচ্ছে আমরা ভেহিকেল বলি হোমিওপ্যাথিতে। ওকে। সেটাকে ওই গ্লোবিউলস হয়, ডিস্টিল ওয়াটার হয়, রেকটিফাইড স্পিরিট হয়, এগুলো হয়। তো এই গ্লোবিউলসের মধ্যে মেডিসিনটা দেওয়া হয়, তারপরে সেটা মেডিসিন হয়। আদারওয়াইজ ইট ইজ গ্লোবিউলস। কিন্তু গ্লোবিউলসেরও তোমার একটু ফুড ভ্যালু আছে। আচ্ছা, ছাগলের দুধ দিয়ে বানানো ওটা। যে গুড়ি যে লজেন্সগুলো সবগুলো ওইগুলো ছাগলের দুধ দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ওগুলো ছাগলের দুধ দিয়ে তৈরি হয়, কিন্তু ওটা কিন্তু মেডিসিন, ওর মধ্যে মেডিসিন দিয়ে দিতে হয়। তারপরে ওটা আমরা ইউজ করি। দেয়ার আর মেথডস, যেখানে যেমনি করে দেওয়া হয় সেমনি করে। হ্যাঁ, অফকোর্স, কারণ আমি দেখেছিলাম যে ডাক্তারবাবুরা ওই শিশিটা নেন, তার মধ্যে কয়েক ফোঁটা ফেলে নেন, তারপর আমাকে, কারণ আমি ছোটবেলা থেকে আমার মানে পুরো চিকিৎসাই হয়েছে হোমিওপ্যাথিতে। অনেকেই করে হোমিওপ্যাথি চিকিৎসাটা এরকম করে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা বাঙালি পরিবারেই দেখেছি একজন হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে। মানে আমার দাদু ডাক্তার ছিল, আমার বাবা ডাক্তার, আমার ছোটো কাকা ডাক্তার। তো একটা বই থাকে আর এতগুলো শিশি থাকে কর্কের ছিপি দিয়ে আটকানো, এবং যাই হবে খুলবে, দেখবে, একটা ওষুধ দিয়ে দেবে এবং নিজেরা ডাক্তারি করবে। তো এটা কতটা হেলদি একটা প্র্যাকটিস যে সেলফ প্রোক্লেমড হোমিওপ্যাথি ডাক্তারি প্রত্যেকটা বাঙালি পরিবারে? মানে যখন হোমিওপ্যাথি যখন ডিসকভার্ড হয়েছিল তখন একটা টাইপ ছিল, আর এখন অনেক রিফর্মড হয়ে এখন একটা জায়গায় আমরা এসেছি। তো তখন হয়তো ওটা চলতো, যেখানে যে কেউ ম্যাটেরিয়া মেডিকা পড়ে ওষুধটা দিয়ে ডিসপেন্স করে দিত বা দিয়ে দিত, কিন্তু এখন সেটা নেই। এখন আমাদের একটা বিএইচএমএস 6 বছরের 6.5 বছরের ডিগ্রি কোর্স পড়তে হয়, পড়ে তারপর আমরা এই প্র্যাকটিসটা করি। তো এখানে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় যদি এই ম্যাটেরিয়া মেডিকা পড়ে ওষুধটা ডিসপেন্স করা যায়। ফর এক্সাম্পল একজন বলছি, আমার একটা পেশেন্ট ছিল, কথায় যেটা হয় লোকের বাড়িতে নাক্স ভমিকা, পেটের গন্ডগোল হয়ে গেল, নাক্স ভমিকা খেয়ে নিল। এবার একজন এসছে, আমি তো নাক্স ভমিকা সবসময় খেয়ে নিই, ইভেন ও অ্যান্টাসিড ওভার দ্য কাউন্টারও, শুধু হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথিও কিন্তু লোকে বই পড়ে বা জানা ওভার দ্য কাউন্টার মেডিসিন খেয়ে নেয়, অ্যান্টাসিড খেয়ে নিচ্ছে, বলছে ডায়াবল ডাইজি, আমি নামগুলো বলছি বিকজ এগুলোই চলে, এগুলোই জানি। ব্যথা লাগলো আর্নিকা খেয়ে নিল। দেখুন, আমিও হাফ ডাক্তার হোমিওপ্যাথি। এটা কিন্তু অ্যালোপ্যাথিতেও আছে। জ্বর হলে রাস্টাক্স, এক্স্যাক্টলি, গলায় কাটা ফুটলে সাইলিসিয়া। হ্যাঁ, এগুলো আমি আসছি। এবারে তোমার যেটা বলছে এটা কিন্তু অ্যালোপ্যাথিতেও হচ্ছে, যেটা কিনা ওভার দ্য কাউন্টার মেডিসিন চাইছে, খেয়ে নিচ্ছে। এমনি একজন আমার কাছে পেশেন্ট এসেছিল যে কিনা ওই সেই অ্যান্টাসিড খেয়ে নিচ্ছে, কমছে না অ্যাসিডিটি, নাক্স ভমিকা খাচ্ছে, এ খাচ্ছে, ও খাচ্ছে, অ্যাসিডিটি কমছে না, ডাক্তারও দেখাবে না। তো সে অনেক জায়গায় ঘুরে আমার কাছে এসছে। এবারে আমি বললাম যে আমি দেখছি নাক্স ভমিকা দেখছি, হ্যাঁ ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু নাক্স ভমিকা ওটা দিয়ে কমছে না। তখন আমি ন্যাচারালি টেস্ট দিলাম যে একটু এন্ডোস্কোপি করুন, আলট্রাসোনোগ্রাফি করুন। এবার ওনাদের ধারণা হচ্ছে হোমিওপ্যাথি মানে টেস্ট দেওয়া যাবে না, প্যাথোলজি নেই, কিন্তু ধারণাটা কিন্তু ভুল। আমাদের প্যাথোলজি আছে, আমরা টেস্ট করতে বলি, বিকজ টেস্ট না হলে আমরা রোগটাকে ধরবো কী করে। এক্স্যাক্টলি, এইটা কিন্তু সবার একটা ধারণা রয়েছে যে হোমিওপ্যাথি কোনো টেস্ট দেয় না, ডায়াগনোসিস হয় না, ব্লাড টেস্ট দেয় না। এটা কিন্তু খুব বড় মিথ একটা, হ্যাঁ, যে কারণ আমাদের তো পড়াবার সময় প্যাথোলজি পড়ানো হয়। যে কতটা অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে পড়ানো?
মেডিসিন আর বায়োকেমিস্ট্রি ফার্মাসি ছাড়া সব 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 কিছুই পড়ানো হয় আচ্ছা। আমাদের। মানে অ্যানাটমি ফিজিওলজি সব কিছু। হ্যাঁ, অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, সার্জারি, ফরেন্সিক মেডিসিন, পাবলিক অ্যান্ড সোশ্যাল মেডিসিন সব কিছুই পড়ানো হয়। প্র্যাকটিস অফ মেডিসিন এটাও পড়ানো হয়, সবই আমাদের কিন্তু হয়, কিন্তু মেডিসিনটা আমাদের শুধু অন্য, ফার্মাসিটা অন্য। তবে একটা সার্জারির পরে কি সেই পেশেন্টকে কি হোমিওপ্যাথি ওষুধই দেওয়া হয় সেখানে? আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের হোমিওপ্যাথিতে এখনও অ্যানেস্থেশিয়া বা এইগুলো কিন্তু এখনও ডিসকভার্ড হয়নি। অ্যালোপ্যাথি তো যখন দেখবে প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু অ্যানেস্থেশিয়া ইউজ করা হতো না, মেবি তখন ডিসকভার্ড হয়নি। ওইটা ওই উইদাউট অ্যানেস্থেশিয়া কিন্তু ওই ব্লাড লেটিং, ভেনেসেকশন, এসবগুলো পারগেটিভ এগুলো সব ইউজ করা হতো, ওগুলো পেইনফুল মেথড ছিল। তো সেটা দেখি হ্যাঁ ডক্টর হানিম্যান একটা দেখছে এত সাফারিং হচ্ছে, ওই প্রসেসিংয়ে লোকের মারা যাচ্ছে ওই 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 সময়টা। তো ওই জন্য হি ওয়ান্টেড, এত সাফারিং দেখে হি ওয়ান্টেড আ জেন্টাল অ্যান্ড সিম্পল কিওর। এত সাফারিং উনি দেখতে পাচ্ছিলেন না, তো ওই জন্য উনি হোমিওপ্যাথিতে ডিসকভার করেছিলেন। তো ওখানে টেস্ট করতে দিলাম, এন্ডোস্কোপি হলো হায়াটাস হার্নিয়া। হায়াটাস হার্নিয়া মানে হচ্ছে কি, মানে আমাদের ডায়াফ্রামের ওপরে অনেকগুলো ওই আমাদের যে খাদ্য নালীটা আছে ইসোফেগাস, ওটা তো ডায়াফ্রাম ফুটো হয়ে চলে যাচ্ছে, তো ওই ডায়াফ্রাম থেকে ইসোফেগাসটা উল্টো হয়ে বেরিয়ে আসছে। তো ওই জন্য অ্যাসিড রিফ্লাক্স হয়ে ওর অ্যাসিডিটিটা হচ্ছে। ওখানে একটা মেকানিক্যাল কজ আছে যেটা কিনা কোনো ওষুধেই কমবে না, সেখানে সার্জারি দরকার। তো আমি ওগুলো করার পরে তো উনি আবার সার্জনের কাছেও গেল, আমি রেফার করলাম সার্জনকে, তোমার সার্জারি দরকার। তো উনি বলে সার্জারি, ওনার যা কন্ডিশন সার্জারি করা যাবে না। ইন দ্যাট কেস উনি আবার আমার কাছে ফিরে এলেন, বলছে আমি আর ওই অন্য যে এত সাইড এফেক্ট আছে অন্য ওষুধও আমি আর খেতে পাচ্ছি না ওষুধগুলো। তো ওই জন্য আমাকে বললে ওষুধ দিতে। তো আমি এবার আমার শুধু নাক্স ভূমিকা দিলে হবে না, এখানে অন্য ওষুধ লাগবে, রোবিনিয়া লাগবে, তারপরে তোমার ন্যাট্রোফস লাগবে, এসব অনেক ওষুধ আছে। সেটা একটা ডাক্তারি পাস না করলে তো সেটা শুধু মেটেরিয়া পড়লে হবে না। আমরা ফিজিওলজি, অ্যানাটমি, তোমার প্র্যাকটিস অফ মেডিসিন, তারপর তোমার এই যে সার্জারি, এগুলো যে পড়েছি, এগুলো তো এই রোগ ডায়াগনোসিস করার জন্য। প্রপারলি যদি রোগ ডায়াগনোসিস না হয় তাহলে তো আমি জিনিসটাই সরাতে পারবো না, শুধু নার্স খেয়ে হবে না। তারপর ধরো যে যেমনি আর্নিকার র্যান্ডমলি লোকে খাচ্ছে, আর্নিকার কাজটা কি? আর্নিকার লোকের বাড়িতে থাকা উচিত, এমার্জেন্সিতে কাজে লাগে, বাচ্চাদের স্পেশালি পড়ে টরে গেলে। তো আর্নিকা কাজটা কি? প্রিভেন্ট ব্লাড ক্লটিং। কোথাও ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেটা তো আমরা জানতে পারছি না, ওটা খাইয়ে দিচ্ছি বাচ্চাদের, মাথাতে পড়ে গেল, মাথা ফুলে গেল, তখন আর্নিকা দিয়ে দিলাম, যাতে ভেতরে যদি কোনো ব্লিডিং হয় সেটা যেন ক্লটিং না হয়। ক্লটিং হলে তো ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে গিয়ে তোমার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো সেটা আর্নিকা প্রিভেন্ট করে, কিন্তু সেটা ডোজ আছে। তা আমি লোয়ার পোটেন্সি দেবো কি হায়ার পোটেন্সি দেবো, কোন সময় কোনটা দেবো, এটা কিন্তু ডোজ এক একটা ওষুধের এক একটা পোটেন্সিতে এক একটা কাজ হয়। সেটা কিন্তু শুধু মেটেরিয়া পড়ে হচ্ছে, মানে মেটেরিয়া মেডিকা পড়লে হবে না, তার জন্য আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস লাগবে, অনেক কিছু লাগবে। প্লাস আর্নিকা যেহেতু ব্লিডিং করায় বা বন্ধ করে, সেহেতু যদি পড়ে গিয়ে ছড়ে গেল তার, তখন কিন্তু আর্নিকা দেওয়া যাবে না, সেখান থেকে ব্লিডিং তো বন্ধ হবে না, এটা হয়। তো এইসব কয়েকটা এইসব কারণে তো শুধু মেটেরিয়া পড়ে ডাক্তারিটা না করে পাশ করা ডাক্তারের কাছে দেওয়াটা হচ্ছে বেটার। অফকোর্স তাই। আর যদি এমার্জেন্সি যদি ইমিডিয়েট তুমি না পারো, পরে গিয়ে দেখিয়ে নাও। আচ্ছা, এক্ষেত্রে একটা কাউন্টার লজিক আসে, যখন আমি বাড়িতে বলেছি যে তোমরা নিজেরা ডাক্তারি করছো কেন, যে হোমিওপ্যাথি, তো এটাও তো একটা ডাক্তারি, তখন তাদের একটা রিপ্লাই আসে, খুব কমন রিপ্লাই আসে যে হোমিওপ্যাথির তো কোনো সাইড এফেক্ট নেই। হোমিওপ্যাথির কি কোনো সাইড এফেক্ট নেই? হোমিওপ্যাথিতে কোনো ব্যাড এফেক্টস নেই। ওকে, ওষুধটা যদি খায় তোমার সাইড এফেক্ট মানে কোনো ব্যাড এফেক্ট হবে না। অ্যাটলিস্ট ওষুধটা কাজ ঠিক যদি না হয় তাহলে ওষুধটা কাজ করবে না, কিন্তু কোনো ব্যাড এফেক্ট দেবে না। এইভাবেই ওষুধটা বানানো, এইভাবে ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন করে এমনি করে ওষুধটা বানানো, এইভাবে প্রুভিংটা হয়েছে। তো এইটাই হচ্ছে সাইড এফেক্ট, মানে এফেক্ট আছে কিন্তু ব্যাড এফেক্ট নেই। ইউরোপের জার্মানি থেকেই হোমিওপ্যাথির উৎপত্তি, তো ইউরোপের বেশ কিছু দেশ বা আমেরিকা, এদের কি কোনো হোমিওপ্যাথি এদের কোনো রেস্ট্রিকশনস আছে এই হোমিওপ্যাথি চিকিৎসার? হ্যাঁ, রেস্ট্রিকশনস কয়েকটা দেশে আছে। ইউএসএতে প্রথমে তো একটু মানে হোমিওপ্যাথি এত যা আমরা শুনেছিলাম পড়াশোনার সময়, যে ওরা বলছে কাজ করছে, মানে প্ল্যাসিবো এফেক্ট এসব বলে ওরা বন্ধ করে দিয়েছিল, ব্যান করে দিয়েছিল একটা সময়। কারণ হচ্ছে
এত বেশি এগোচ্ছিল আমাদের প্যাথিটা, অন্য প্যাথিদের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। আমাদের লবি তো তখন অত স্ট্রং না। আমাদের আমাদের মডার্ন, আমাদের 18th সেঞ্চুরিতে জন্ম নিয়েছে আমাদের মেডিসিন। আচ্ছা, হোমিওপ্যাথির শুরুটা কি করে হলো? আচ্ছা, হোমিওপ্যাথি যিনি শুরু করেছেন, মানে যিনি ডিসকভার করেছেন, উনি খ্রিস্টান ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান ওনার নাম। উনি জার্মানিতে মিশনারে জন্মগ্রহণ করেছিলেন। উনি অ্যাকচুয়ালি কিন্তু অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনই পড়াশোনা করেছেন, কারণ ওটাই ছিল সিস্টেম জার্মানিতে। তো উনি যে ক্রুয়েল মেথডস অফ ট্রিটমেন্ট তখন ছিল অ্যালোপ্যাথিতে, যেখানে উইদাউট অ্যানেস্থেশিয়া ভেনিসেকশন হচ্ছে, তোমার লিচ বসিয়ে ব্লাড লেটিং হচ্ছে, ওটা করে এখন তোমার ব্লাড প্রেশার কমাচ্ছে। তো এগুলো তো, বা পারগেটিভস দিচ্ছে, এগুলো তো পেনফুল মেথডস অফ ট্রিটমেন্ট। তো ওগুলো দেখে ওনার খুব কষ্ট হয়েছিল, যে হতো যে এত পেনফুল মেথড অফ ট্রিটমেন্ট কেন, আমাকে রুগী তো ওই ট্রিটমেন্টের প্রসেসেই মরে যাচ্ছে, এই জিনিসটা হচ্ছিল। তখন হি ওয়াজ ইন সার্চ অফ সামথিং উইচ উড অ্যালিভিয়েট দ্য পেশেন্ট ফ্রম অল দ্য সাফারিংস, যাতে এগুলো কম, যাতে সাফারিংস হয় পেশেন্টের, একটু ওয়ে অফ ট্রিটমেন্ট যাতে একটু জেন্টেল হয়, এরকম করে শুরু হয়েছিল ওনার চিন্তাধারা। তখন থেকেই উনি চিন্তা করতেন, প্লাস উনি অনেক ল্যাঙ্গুয়েজেস উনি জানতেন। তো ওই ল্যাঙ্গুয়েজগুলো উনি অনেক বই উনি ট্রান্সলেট করেছেন। তো একদিনকে উনি ট্রান্সলেট করতে গিয়ে কালিন্স ম্যাটেরিয়া মেডিকা ট্রান্সলেট উনি করেছেন, করতে গিয়ে দেখছে যে সিনকোনা বার্ক, সিনকোনা গাছের ছাল, সিনকোনা গাছের ছাল, ওটা নাকি তেতো, ওই জন্য নাকি ম্যালেরিয়া সারিয়ে দেয়। তো উনি ভাবলেন যে এটা তো হতে পারে না, যে তেতো একটা গাছের বার্ক তেতো বলেই তো সারিয়ে দেয়, সেটা তো হয় না। তো ডিউ টু কিউরিওসিটি, বা ওনার যেহেতু মাইন্ডটা খুব ওরকম ছিল যে জিনিসটা দেখি কি, ভীষণ কিউরিয়াস মাইন্ড ছিলেন। তো উনি ছালটা খেয়েছিলেন, খাওয়ার পরে দেখছেন প্রচণ্ড উইক হয়ে যাচ্ছেন, জ্বর এসে যাচ্ছে, একটা ইন্টারমিটেন্ট ফিভার শুরু হয়ে গেছে। তো উনি অবাক হয়ে গেলেন যে এটা কেন হচ্ছে হঠাৎ করে, যে এই ওষুধটা খেয়ে এরকম হচ্ছে। এবার ইভেন উনি এই জিনিসটা ওনার ফ্যামিলি আর ফ্রেন্ডসকে ওষুধটা ওনাদের জিজ্ঞেস করেই ওটা দিয়েছিলেন, যে সিনকোনা বা খেয়ে এটা সবার মধ্যে কী কী সিমটমস শুরু হয়, সেই একই সিমটমস দেখছিলেন টু সাম এক্সটেন্ট। তারপরে উনি করলেন কি, একটা টাইম হলো যখন ওই ম্যালেরিয়ার পেশেন্টকে এই বার্কের ওষুধটা যেমনি করে বানিয়েছিলেন, মাদার টিংচারটা উনি দিলেন ওদেরকে। তো দেওয়ার পরে দেখছে ওই সেম যে সিমটমসগুলো এটা প্রডিউস করেছিল, ওটা কিন্তু সারাচ্ছে ওটার মধ্যে, পেশেন্টের মধ্যে। তারপরে ইট কেম আউট দ্যাট আফটার ফার্দার রিসার্চ, অনেক দিন পরে উনি রিসার্চ করে বের করলেন যে ওষুধটা যে সিমটমসটা প্রডিউস করছে, সেই সিমটমসটা সারাচ্ছে, মানে সিমিলার কিওরস সিমিলার, সিমিলেবাস কিউরেন্টার। অর্থাৎ বিষে বিষক্রিয়া কি বলতে পারি? হ্যাঁ, ওরকম। ওকে, এটা হচ্ছে উনি তখন নাম দিলেন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি আর ওই আইসোপ্যাথি। অ্যালোপ্যাথিকে বলে দিন অ্যান্টিপ্যাথি, যে অপোজিট কিওর, মানে ফিভার হচ্ছে সেখানে কোল্ড অ্যাপ্লিকেশন দিয়ে ফিভারটা কমানো হচ্ছে। সিমিলারলি ওষুধগুলো সেরকম করে বানানো হচ্ছে। আইসোপ্যাথি, যে যেটুকু রোগ দরকার, সেই ওষুধ থেকে প্যাসিভ ইমিউনিটি দরকার, সেটা তো শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো উনি বলেছিলেন। তো টু এক্সপ্লেন হোয়াট ইজ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি হচ্ছে লাইক সিমিলেবাস কিউরেন্টার, সিমিলার লাইক কিওস লাইক, যেটা তুমি বললে, ডিফারেন্ট এজ গ্রুপে, ডিফারেন্ট সেক্সেসে, যেমন মেল ফিমেল, এসব এদের মধ্যে সব প্রুভিং করা হলো, করে জানা হলো কোন ড্রাগটা কী কী সিমটমস প্রডিউস করে। আর ওই সিমটমসগুলো যাদের মধ্যে আছে, তাদের মধ্যে ওই সিমটমসের ড্রাগস ওইগুলো দিলে ওটা সেরে যাচ্ছে। অ্যালোপ্যাথিতে কী হয়, এই সিমটমস মানে এটা হচ্ছে নেম অফ দ্য ডিজিজ, একটা ডিজিজ নাম হলো। আমাদের হচ্ছে এই সিমটম নাম মানে নেম অফ দ্য মেডিসিন। ওই জন্য কিছু জায়গা যেখানে ডিজিজ নেম পাওয়া যাচ্ছে না, শুধু সিমটমসটা আছে কিন্তু ডিজিজ নামটা আসছে না, সেখানে কিন্তু আমাদের ওষুধগুলো কিন্তু সিমটোম্যাটিক ওষুধ সেখানে কিন্তু কাজ করছে। আলাদা ডিজিজের তো আবার সিমিলার সিমটমও হয়, সেক্ষেত্রে আপনারা ডিফারেন্সিয়েট কি করে করেন? সিমটমস অনুযায়ী। না, আমি বলছি যে আলাদা ডিজিজ, ওটাও তো তোমার একটা ডিজিজের, মানে ধরো তোমার টাইফয়েডের একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিভার হবে, ওটা তো সবার মধ্যে কমন, ঠিক আছে। এবার আমাদের মধ্যে হচ্ছে যে টাইফয়েড উইথ থার্স্ট, টাইফয়েড উইদাউট থার্স্ট, টাইফয়েড উইথ থার্স্ট একটা মেডিসিন, উইদাউট থার্স্ট আর একটা মেডিসিন। টাইফয়েডে এই জ্বরটা এই সময় আসে, সেই সময় একটা মেডিসিন। তো অনেক সময় দেখা গেছে যে ধরো একজন এলো আমার কাছে, পাইলসের পেশেন্ট, ব্লিডিং পাইলস উইথ প্রচণ্ড যন্ত্রণা চলে এসছে। তো
তো আমি আমি ও তো আমাকে শুধু পাইলসের সিমটমসগুলো বলেছে যে আমার ব্লিডিং হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। তো আমাকে বলে ও থেমে গেছে। আমি বললাম না আরও কিছু আছে, তোমার অসুবিধা আছে? বলছে না এটাই তোমার সমস্যা এখন। তো আমি বললাম না তোমাকে পুরোটা বলতে হবে। তখন ও বলছে না আমি তো পাইলসের জন্য শুধু এসেছি। আমি বললাম না আমাকে সবটা জানতে হবে। কেস টেকিংয়ের মধ্যে আমাদের পেশেন্টের সবটা জানতে হয়। তো তাকে পাইলসের মেডিসিন দিলাম, পাইলস সেরে গেল, এসে বলছেন ভালো আছে। আমি আপনার পায়ে ব্যথাটা কেমন আছে বলুন তো? হ্যাঁ ও ভি কম হো গেয়া, ওটাও কমে গেছে। তো এইগুলো আমরা ফেস করি কিন্তু, যে ওরা এসছে পাইলসের জন্য, বিকজ আমি তো টোটালিটি অফ দ্য সিমটমস দেখে ওষুধ দিচ্ছি। আমি তো শুধু পাইলসের জন্য ওষুধ দিচ্ছি না, তোমার যা যা প্রবলেম হচ্ছে সেগুলো বলো, বাকিগুলো আস্তে আস্তে কিন্তু সেরে যায়। এক্ষেত্রে একটা খুব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আপনাকে করছি, যেটা হোমিওপ্যাথির ব্যাপারে নিন্দুকেরা বলেন, যেটা হোমিওপ্যাথি আদতে কোনো ট্রিটমেন্টই নয়, এটা আদতে একটা প্ল্যাসিবো এফেক্ট, যার ফলে মানুষ সেরে ওঠে আর ডাক্তাররা বেকার ক্রেডিট নেয়। আর এই কারণে হোমিওপ্যাথি ট্রিট হতে মানে সুস্থ হতে অনেকটা সময় লাগে। মানে ওই কদিন রেখে দিলে পেশেন্ট বোধহয় এমনি ঠিক হয়ে যেত, যেরকম অনেকে আছে যে ওষুধ খায় না, পেট খারাপ নর্মালি সেরে যায়, জ্বর এমনিও কয়েকদিন পর রাখলে, নর্মাল ফিভার যেগুলো সিজনাল ফিভার হয়, একটু খেয়াল রাখলে আপনি সেরে যাবে। তো ফার্স্ট অফ অল আপনার থেকে জানবো, ইজ হোমিওপ্যাথি প্ল্যাসিবো? আর একটা হচ্ছে প্ল্যাসিবোটা সবার আগে যদি একটুখানি দর্শকদের আপনি এক্সপ্লেন করেন। আচ্ছা, প্ল্যাসিবো তো সব প্যাথিতেই আছে আমার যা মনে হয়, কারণ ওটা পেশেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য এটা দেওয়া হয়, একটা নন মেডিকেটেড কিছু একটা। তো সেটা যদি হোমিওপ্যাথি হতো তাহলে ওয়ার্ল্ডের মধ্যে, অ্যাকর্ডিং টু সার্ভে, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মোস্ট প্র্যাকটিস মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথি। ঠিক আছে? তো এত ভাস্ট প্র্যাকটিস যে হোমিওপ্যাথির হচ্ছে, প্লাস এত পেট্রনস আছে হোমিওপ্যাথিতে যারা পেট্রোনাইজ করেছে হোমিওপ্যাথিতে, প্লাস এই যে গভর্নমেন্ট, ইন্ডিয়ার গভর্নমেন্ট, ডিফারেন্ট গভর্নমেন্টস যেখানে হোমিওপ্যাথিকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ আ হিলিং আর্ট, তো সেটা তাহলে সেগুলো তাহলে হতো না যদি শুধু প্ল্যাসিবো এফেক্ট হতো। এত দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা এনারা তো অ্যাকসেপ্ট করেছে বলে এখানে এখন আমাদের দেশেই দেখো না যে হোমিওপ্যাথির এখন মিনিমাম গভর্নমেন্ট কলেজেস, মিনিমাম তোমার 45 to 50 মিনিমাম কলেজেস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাদের স্টেট গভর্নমেন্টের কত কলেজেস আছে, কলকাতার বাইরে প্রতিটা স্টেটে কলেজেস আছে। সেই কলেজেসের হোমিওপ্যাথি আউটডোরগুলো চলে, লোকে আসে ওখানে। ইভেন তোমার এনআইএইচে, তোমার ওখানে তো আসে এনআইএইচে, তুমি ভাবো এনআইএইচে কত ভিড় হয় বলো তো, রাত্রিবেলা থেকে লোকে এসে বসে থাকে। তো সেটা আবার এই ফুটফলও আছে, তোমার লোকে আসে আবার রিভিজিটও করে। কেন? রোগটা সারছে বলেই করে। এখানে প্ল্যাসিবো এফেক্ট যদি হতো তাহলে কি এত ভাস্ট প্র্যাকটিস হোমিওপ্যাথির মধ্যে হতে পারত? এক নম্বর, অনেকে আবার প্ল্যাসিবো কেন, আমি তো শুনেছি হিপনোটিজম, হিপনোটাইজ করে দিচ্ছে ডাক্তার, এটা আমি শুনেছি একবার। তা হিপনোটিজম এনআইএইচের আউটডোরের বাইরে, তাহলে মাস হিপনোটিজম হচ্ছে, তার মানে কে করছে এই হিপনোটিজমটা আমি জানতে চাই। যে এই এখানে নিন্দুক আছে, কে এই হিপনোটিজম করে ওষুধ চালাচ্ছে, তার তো ভালো কোনো কিছু এফেক্ট নেই, কিছু নেই, এমনি রোগ সেরে যাচ্ছে। আচ্ছা ম্যাম, একটা আপনি কথা বলে এটার ব্যাপারে একটুখানি ডিটেইলে জানতে চাই। আপনি বললেন যে সেকেন্ড মোস্ট প্র্যাকটিসড মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড হোমিওপ্যাথি, তাহলে প্রথমটা কি আর থার্ডটা কি? প্রথম তো অ্যালোপ্যাথি, আর সেকেন্ড হোমিওপ্যাথি, থার্ডটা তোমার আরো অন্যান্য প্যাথিস আছে। মানে অ্যাকচুয়ালি বলছি যে অপশনই তো কম এমনি মেডিসিন। আয়ুষ সিস্টেম যেটা গভর্নমেন্ট ফর্ম করেছে, আয়ুষ, তার মধ্যে আয়ুর্বেদা, ইউনানি, যোগা, হোমিওপ্যাথি এগুলো সবই আছে। তো সেকেন্ড বেস্ট মোস্ট প্র্যাকটিস হচ্ছে হোমিওপ্যাথি অ্যাকর্ডিং টু সার্ভে, বিকজ হোমিওপ্যাথি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে? এতজন হোমিওপ্যাথি নিচ্ছে, যেখানে সেখানে ব্যান নেই হোমিওপ্যাথি। আগে একবার ইউএসএ ব্যান করার চেষ্টা করছিল, অন্য প্যাথিদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমাদের কি প্রবলেম কি বলতো, আমাদের না কি বলে, আমাদের ওই ইউনিটিটা প্রথম হোমিওপ্যাথি নতুন জন্মেছিল, তো তখন অত ইউনিটি ছিল না, তাই জন্য ইজিলি ব্যান করে দেওয়া গিয়েছিল। ফাইট করার যে কে ফাইট করবে আমাদের হয়ে, সেই রকম প্ল্যাটফর্ম আমাদের ছিল না, যার জন্য ইজিলি ব্যান করা গেছিলো। এখন সেই প্ল্যাটফর্ম নেই, এখন অনেক উন্নত হয়েছে, পিপল আর ফাইটিং, সাপোর্ট পাবলিক থেকেও আমরা সাপোর্ট পাচ্ছি, ডক্টরস আর ইভেন যারা তোমার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরাও সাপোর্ট করছে। তার জন্য আর সাপ্রেস করা যাচ্ছে না হোমিওপ্যাথিকে, ওই জন্য ওরা ব্যানটা তুলে দিয়ে ওরা কি করেছে, রেস্ট্রিক্টেড ইউজ মানে কি হচ্ছে, 4x ডাইলুশনের পরে, মানে নিচে আমরা ইউজ করতে পারবো না, আবাভ 4x ডাইলুশন আমরা ইউজ করতে পারবো। এবার আবাভ 4x ডাইলুশন ইউজ করতে পারবে কারা? আন্ডার রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। এটা তো ভালোই হলো যে একটা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিচ্ছে না। আচ্ছা, হোমিওপ্যাথিতে ডায়াবেটিসের
ট্রিটমেন্ট আছে? জেনারেলি যেটা হয়, ফার্স্টেই যখন আমাদের কাছে চলে আসে, যদি ডায়াবেটিস বা হাই প্রেশার নিয়ে যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্টটা ভালো করে হয়। কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট ওষুধ খাওয়ার পরে যখন আসে, তখন ওষুধটা যখন আমি ছাড়াই, তখন একটা তারই মানে একটা অ্যালোপ্যাথি ওষুধ হুট করে ছাড়ানো যায় না, তারও তো নিয়ম আছে। তো হঠাৎ করে তার উইথড্রয়াল সিমটমসগুলো চলে আসে, হঠাৎ করে ছেড়ে দিলে হঠাৎ করে বেড়ে যায়, এই সব। তারপর আমাদের ওষুধটা আস্তে আস্তে দেওয়া হয়। তো সেই জায়গাটা না প্রচণ্ড ফলো আপ রাখতে হয় পেশেন্টকে, নিয়মিত ব্লাড সুগার কন্ট্রোলে রাখার, টেস্ট করা। কারণ আমি ওষুধটা ছেড়েছে, তারপর আমি ওষুধটা দিচ্ছি, বেড়ে যায় যদি, তা যখন বেড়ে যাচ্ছে, ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি ড্রাগ বা যে কোনো ড্রাগস ছাড়ার সঙ্গে সঙ্গে সেটা তো উইথড্রয়াল একটা সিমটমস হবে, বেড়ে যাবে হঠাৎ করে। সেই জায়গাটা আমাকে ডোজ বা পোটেন্সি কন্ট্রোল করে সেই জায়গাটা প্রথম হাই পোটেন্সি দিয়ে দিলাম, বিকজ আমাদের তো সিমটোম্যাটিক। ওই সময় আমি হাই পোটেন্সি দিলাম, তারপর আস্তে আস্তে কমে 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 সেটা কমছে, তখন আমার পোটেন্সিটা লো, মানে অন্য পোটেন্সিতে যাচ্ছে অ্যাকর্ডিং টু সিমটমস। আমাদের সিমটমস যেহেতু হয়, এই ফলো আপটা যারা রাখতে পারে, সেখানে কিন্তু অ্যালোপ্যাথি বা তোমার সেখানে তোমার এই ডায়াবেটিস, হাইপার টেনশন এটাও কমে। এই আরেকটা জিনিস আসছে, হাইপার টেনশনের যেমনি ধরো, হাইপার টেনশনের কজ আছে তো অনেকগুলো, কারোর টেনশনের জন্য হচ্ছে, কারোর ব্লকেজের জন্য হচ্ছে। তো আমাদের তো ইসিজি করে বা তোমার একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে আমাদের জানতে হয় যে কজ অফ দ্য ডিজিজ কী। আমাদের কজ অফ দ্য ডিজিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই আমাদের কজ অফ দ্য ডিজিজটাকেও আমাদেরকে রিমুভ করতে হয়, ওটাও ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, কেউ যদি এরকম হয় যে কেউ একটা ইনসুলিন নিচ্ছে বা কেউ একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ মধ্যে আছে যে খাচ্ছে প্রতিদিন, সে কি হোমিওপ্যাথি ওষুধটা শুরু করতে পারে? হ্যাঁ, করতে পারে। কি ওষুধ কমানোর জন্য? ইভেন এটা হয়েছে আমাদের যে অনেকে অ্যালোপ্যাথি ড্রাগস খাওয়ার পরেও তার প্রেশার বেড়ে যাচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে। তখন আমরা ওই ফলো আপটা রাখতে পারছি না। এখন পেশেন্টকে আমার কাছে আইপিডিতে থাকলে আমি সুন্দর করে কমিয়ে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু কিছুদিনে সেটা করে না কেউ। কিন্তু আমার কাছে সে কনস্ট্যান্ট আসছে, মানে কনস্ট্যান্ট তাকে আসতে হবে এতবার, ব্লাড টেস্ট করে করে ফলো আপ রাখতে হবে, সেটা অনেকে করে না। যদি করে তাদের কাজ দেয়। আচ্ছা, এই ডায়াবেটিক পেশেন্ট তো এই মিষ্টিগুলি খায়, তখন আমরা ডিস্টিল ওয়াটারে দিয়ে দিই। না না না, এটা খুব ইন্টারেস্টিং ম্যাম। ওই মিষ্টিগুলি খেলে ডায়াবেটিস বেড়ে যাবে না? তাদেরকে দেওয়া হয় না, ওটা আমরা দিই ডিস্টিল ওয়াটারে, তখন ডিসপেন্সিংটা ডিস্টিল ওয়াটারে করা হয়। আচ্ছা আচ্ছা, এই যে ডাইলিউশন হয় এতগুলো, আপনাদের প্রথম কথা জানবো যে এই যে কীভাবে মেশান আপনাদের ওই কম্পোনেন্টগুলো, যে প্রথমে আপনি যেটা বলছিলেন, আর এর ফলে কি এই ওষুধের, বলে না যে বেশি মেশালে ওষুধের তেজ কমে যায় না? না, এখানে দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওষুধের তেজ কমা, যেটা আমাদের তো টোটালটাই হচ্ছে আমাদের মেডিসিন যেটা আছে সেটা টোটালি হচ্ছে এনার্জি বেসড, মানে তোমার যত মেটেরিয়াল করবে তত কমবে, তত বেশি আমাদের ওষুধের কাজটা বেশি বেশি বাড়বে। হাউ, মানে যদি একটু আপনি বলছি আমাকে, এখানে আমাদের একটা ড্রাগ কন্ট্রোল বোর্ড আছে আমাদের, হ্যাঁ, হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া, ওখানে কিছু মেডিসিন বানাবার স্ট্যান্ডার্ড প্রসিডিওর্স আছে, ঠিক আছে। তো ওই ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী ওটা দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে ওটাকে, তারপরে এটা এসছে এমনি যে জাস্ট ইটস নট জাস্ট আ র্যান্ডম বডি, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে তারপরে এটা এসছে। তো অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া মেডিসিনসগুলো বানানো হয়, অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনি প্রপার সাকাশন, তোমার ট্রাইটুরেশন এসব করে টোরে পোটেন্টাইজেশন করা হয়। তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস আছে। সাপের বিষের যেমন আমাদের মেডিসিন আছে সাপের বিষ দিয়ে তৈরি, হ্যাঁ, ল্যাকেসিস আছে, নাজাট্রিপিউডিয়ান্স আছে। এটা কিসের জন্য ব্যবহার হয়? একটা মেডিসিনের অনেক কাজ আছে। ল্যাকেসিস আমরা দিই জেনারেলি তোমার মেনোপজাল সিমটমসের সময় দিই। এটা দিস ইজ নট দি অনলি মেডিসিন উইথ স্নেক ভেনাম। না, দিস ইজ নট দি অনলি সিমটমস অফ ল্যাকেসিস। অনেক অনেক পাতা আছে, অনেক পয়েন্টস আছে। একটা সিমটোম্যাটিক প্রচুর সিমটমস ওরা প্রুভ করে। তো ওই ল্যাকেসিস যদি আমি তোমাকে জলের সঙ্গে গুলে দিয়ে দিই কাউকে, সে তো মারা যাবে ওখানে। ডাইরেক্টলি যদি জলে গুলে দিয়ে দিই ল্যাকেসিস যেটা ভেনমটা, এবার সেটা কিন্তু আমি যখন ল্যাকেসিস মাদার টিংচার নিয়ে জলে গুলে দিচ্ছি থ্রু আ স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর, তখন কিন্তু লোকটা মারা যাচ্ছে না। দ্যাট ইজ প্রুভেন, ড্রাগ প্রুভিং করে ওটা বেরিয়েছে, ঠিক আছে। তো ওই ড্রাগ প্রুভিং যে এই যে প্রসিডিওরগুলো আছে, এইগুলো তো কেউ জানে না। আমি সেটাই চাইছি, এটা জলে গুলে দেওয়া হচ্ছে না। ইট ইজ নট দ্যাট জলে গুলে দিয়ে দিচ্ছে। যত ডাইলিউশন হচ্ছে সেগুলো পোটেন্টাইজেশন, থ্রু পোটেন্টাইজেশন হচ্ছে। আমাদের তো আর্সেনিক থেকেও ড্রাগ হয়, আর্সেনিকাম অ্যালবাম, সেটা সবাই জানে। ওটা কিসের জন্য ব্যবহার হয়?
ওটাও তোমার হাঁপানির সময় হাঁপানির ক্ষেত্রে দেওয়া এই হয়। যে একটা তুমি জিজ্ঞেস করলে কিসের জন্য ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনি করে আমাদের ওষুধ দেওয়া হয় না। আচ্ছা, কিভাবে আমাদের দেওয়া হয়? টোটালিটি অফ সিমটমস জানতে হয়, Okay, যে একটা okay. এই সিমটমস থাকলে তারপরে অনেকগুলো সিমটমস, হাঁপানি শুধু না, হাঁপাতে হাঁপাতে সে সামনে ঝুঁকে পড়ছে, কিছু কিছু হাঁপানি আছে পেছন দিকে পেছনে গেলে আরাম পাবে। তো যখন সে সামনে ঝুঁকে পড়ছে তখন আমরা আর্সেনিকাম অ্যালবাম দিচ্ছি, তার সঙ্গে অনেক অ্যাসোসিয়েটেড সিমটম, টোটালিটি অফ সিমটমস নিয়ে তারপরে আমরা একটা মেডিসিন দিচ্ছি। তো আর্সেনিকও তো ইজ নট, হ্যাজ আ ভেরি ব্যাড সাইড এফেক্টস, কিন্তু আমাদের ওষুধ যখন করছে তখন সেটা মেডিসিন হয়ে যাচ্ছে। তো ব্যাড এফেক্টস অফ এনি এলিমেন্ট, এনি কম্পাউন্ড, যে মানে তোমার প্লান্ট, অ্যানিমালস, তোমার এক্সরে দিয়েও আমাদের মেডিসিনস হয়। তো এই ব্যাড এফেক্টসগুলো দূরে সরিয়ে দিয়ে মেডিসিনাল এফেক্টগুলো ওর মধ্যে চলে আসছে। এটা থ্রু দ্যাট প্রসেস করা হয়েছে। একটা ওষুধ দিয়ে অনেক রোগ সারানো যায় এরকম? অনেক সিমটমস সারা symptom সারানো। অনেক সিমটমস সারা যায়। রোগ তো একটা অনেক, যেটা রোগ, যেটা ডিজিজ, সেটা তো তোমার একটা নাম দিচ্ছ, যেটা জেনারেলি লোকের কনসেপ্ট, এটা হচ্ছে এই ডিজিজ মানে রোগ, আমাদের সিমটম সারানো হচ্ছে। আচ্ছা, অনেক সময় তো ভেতরে রোগ থাকে দেখেছি, যে সিমটম দেখা যাচ্ছে না। যে রোগের সিমটমস নেই, যেটা আমাদের অ্যাফোরিজমে বলা আছে, সেই রোগ ইজ নট কিউরেবল। সেটা কি হোমিওপ্যাথিতে নাকি যে কোনো চিকিৎসায়? আমাদের প্যাথিটা আমি বলি, আচ্ছা, অন্যরা বলবে। সায়নের একটা প্রশ্ন ছিল, এই সব কথায় না যত বাজে বাজে প্রশ্নগুলো আমার নাম দিয়ে করে। সায়নের প্রশ্ন ছিল হচ্ছে হলো ওই থুজা বলে একটা ওষুধ আছে না, হ্যাঁ। থুজা নাকি ওই আচিল টাচিল নাকি হ্যাঁ, খেয়ে দেয়। হ্যাঁ। তো বলছি যে নাকের ওপরে যদি কখনো আচিল হয় আর যদি এরকম থুজা যদি একটু বেশি পরিমাণে লাগিয়ে দেয় তাহলে কি নাকও খসে যেতে পারে? ধরেন সিমটম দেখেছে, আপনি যেরকম বললেন সিমটমকে ট্রিট করে, এবার সিমটম দেখেছে ও একটা উঁচু জিনিস আছে, তাই তো? নাকও উঠে নাকও উঁচু জিনিস, এবার ও তো বুঝবে যে আচ্ছা আমাকে উঁচু জিনিস খসাতে হবে। এবার আমার শরীরে বিভিন্ন আচিল টাইপের উঁচু জিনিস যদি কিছু থাকে তো সেইগুলো খসে যাবে না তো, সেইটা বলছি। আচ্ছা, ফার্স্ট আমি আসি যে থুজা যেটা আছে, থুজা শুধু ওটা লোকাল অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে নাকের মধ্যে, আমাদের থুজা দিচ্ছি আমরা, কমে যাচ্ছে। ভেতরে আমাদের ইন্টারনাল মেডিসিনও কিন্তু খেতে হয়। থুজা মাদার টিংচারটা আমি এখানে লাগাচ্ছি, এদিকে পোটেন্টাইজ থুজা কিন্তু আমাদের খেতে হচ্ছে অ্যালং উইথ দ্যাট। প্লাস আমরা নাকে মানে মুখের এরিয়া যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমরা থুজা খাচ্ছি না, লোকাল অ্যাপ্লিকেশনে থুজা দিচ্ছি, কিন্তু খাওয়ার সময় হয়তো কস্টিকাম খাচ্ছি, ঠিক আছে? আর সে যেটা বললাম, যেটা সামথিং উইচ ইজ নট ন্যাচারাল, সেটা বা ক্ষতি হোমিওপ্যাথি ওষুধটা করে না। ওই জন্য নাকটা তোমার খসাবে না, কিন্তু তোমার ওই যেটা ক্ষতিকারক তোমার জন্য সেটাকে খসিয়ে দেবে, সেটাতে তোমার ওয়ার্ডটা যেটা কিনা আচিল সেটাকে সরিয়ে দেবে। কিন্তু তোমার নাক সরিয়ে তোমার যে ফেসিয়াল ইয়েটা দেখতে খারাপ হয়ে গেল, নাকটা সরে গিয়ে, সেটা কিন্তু হবে না। প্যাথোলজিক্যাল পার্টটা চেনে। ও আচ্ছা, চেনে। আচ্ছা ম্যাম, এই যে খুব সুন্দর বললে, প্যাথোলজিক্যাল পার্টটা পার্টটা চেনে। আচ্ছা ম্যাম, এই যে সাইলিসিয়া যে ড্রাগটা রয়েছে হোমিওপ্যাথি, যেটা দিয়ে মাছের কাঁটা গলায় আটকে গেলে খাইয়ে দেওয়া হতো, আচ্ছা ওটা কি ইলিশ মাছে দিলে বোনলেস ইলিশ করা যেতে পারে? আচ্ছা, সাইলিশের কাজটা শোনো। সাইলিশের কাজ হচ্ছে রিমুভস ফরেন বডি লাইক স্প্লিন্টার্স ফ্রম দ্য বডি, ঠিক আছে? এবার ইলিশ মাছের জন্য তো ওর কাঁটাটা তো ফরেন বডি না, ওর জন্য ইলিশ মাছের কাঁটাটা ইজ নট ফরেন বডি, ওটা ইলিশ মাছেরই কাঁটা, তাহলে ওটা কেন গলাবে ভাই? যেমনি আমার হাড়গোড় আছে, আমাদের বডিতে তো বোনস আছে, সাইলেশিয়াকে খেয়ে কিন্তু বোনসটা চলে যায় না, বোনসগুলো গলিয়ে দেয় না, ওই কাঁটা যেটা ফরেন বডি আমার এখানে সেটা কিন্তু চলে গেল, সেটা চলে যায়। তো এটা হচ্ছে সাইলেশিয়া। ওই জন্য বলি যে নিজে নিজে ডাক্তারি করবে না। আমরা একটু সাইলেশিয়া দেওয়ার আগে লাং কন্ডিশনটা জানি, তারপরে যে পাস্ট হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি অফ টিবি নেই তো, টিউবারকুলোসিস নেই তো, ওই জন্য খুব কেয়ারফুলি সাইলেশিয়া কিন্তু দেওয়া। ওভার দ্য কাউন্টার মেডিসিন প্লিজ খাবেন না। আচ্ছা, ক্যান্সারের ট্রিটমেন্টে হোমিওপ্যাথি ওষুধের মানে হোমিওপ্যাথি ওষুধ কতটা কার্যকারী? হ্যাঁ, ফার্স্ট স্টেজে আসলে আমাদের কার্যকারী হয়েছে, আমাদের হসপিটালসে আছে, আমরা ক্লিনিকেও আমরা প্র্যাকটিস করি, কাজে দেয়, মানে কিওর হয় মাঝে মাঝে। মানে কোন স্টেজে গেলে মানে এরকম? ফার্স্ট স্টেজে জেনারেলি যে কোনো ক্যান্সার নাকি স্পেসিফিক কিছু? না, যে কোনো ক্যান্সার। প্লাস আরেকটা জিনিস আছে, লাস্ট স্টেজ অফ ক্যান্সার যেটা হয়, যেখানে কিনা কোনো মেডিসিন কখন কাজ করে না, প্রচণ্ড কষ্ট পায় পেশেন্টরা, সেই সময় আমাদের কিন্তু প্যালিয়েশনে অনেকটা হেল্প করে। সেই সময় আমি বলছি না কিওর, বাট সেই সময় যন্ত্রণা থেকে অ্যালিভেট করতে, যেখানে অন্য মেডিসিনস দিলে হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেল বা পেন কিলার দিলে বেশি দেওয়া যাবে না, সেই সময় কিন্তু আমাদের ওষুধ ভীষণ ভালো কাজ করে। পেইন ম্যানেজমেন্টে ভালো কাজ করবে, মানে অনেকটা রিলিফ দেয় পেশেন্টকে। আমরা কন্ডুরাঙ্গো দিই বা গ্যাস্ট্রিক ইয়েতে কী বলে ক্যান্সারে যখন হয় তখন কন্ডুরাঙ্গো দেওয়া হয় ফর এক্সাম্পল, আর অনেক ওষুধ আছে। তো এই সব জায়গায় তোমার
প্যালিয়েশনেও কাজ করে, আমরা এটা দেখেছি। ক্যান্সারও ইভেন ইনিশিয়াল স্টেজে হলে কমতে দেখেছি আমরা, আচ্ছা, উইথ রেজাল্টস, মানে প্যাথোলজিক্যাল রিপোর্টস আছে যেখানে এইগুলো এই মুখে বলা না, রিপোর্টস আছে যেটা উইচ প্রুভস দ্যাট থিংস আর ডিক্রিজিং। আচ্ছা, হোমিওপ্যাথির কি আলাদা আলাদা ডোমেন হয়, যেরকম ডেন্টিস্ট, কার্ডিওলজি, পালমোনোলজি? না, হোমিওপ্যাথি বললাম না সিমটোম্যাটিকের মধ্যে সবগুলো একসঙ্গে পড়ছে, তো আমরা ডিফারেন্সিয়েট করবো কি করে? আমরা পেশেন্ট অ্যাজ আ হোল যেহেতু ট্রিট করি, সেহেতু আমরা সবটাই, একটা পেশেন্টকে পুরোটাই দেখা হয়। আমাদের তো ডিজিজ নেম হচ্ছে না, এগুলো সিমটমস হচ্ছে। ওই জন্য এবার কেউ একটা কিছুকে স্পেশালাইজ, আমি বাচ্চাদের দেখবো, আমি মেয়েদের দেখবো, বা আমি সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্ট কাউন্সেলিং তো করি না আমরা, ওর জন্য যে ডিজিজগুলো হয় সেইগুলো দেখবো। এইটা যদি একটু ডিটেলে আপনি বলেন যে মেন্টাল হেলথের ক্ষেত্রে কতটা সাপোর্ট হোমিওপ্যাথি করতে পারে? দেখো, আমাদের হোমিওপ্যাথি মেডিসিনসে মেন্টাল সিমটমস আর অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি। কারণ ওখান থেকে ইভেন লোকের ডিজায়ার্স অ্যাভারশন থেকে আমরা রোগ সারা একটা পেশেন্টকে ডায়াগনোজ করি। তো এখানে মেন্টাল আপনি কাউন্সেলিংয়ের কথা কিন্তু বলছি না, মেন্টাল রোগের সাইকোসোম্যাটিক যে ডিজিজগুলো হয় সেইগুলো আমরা সারাই। এবার কেউ যদি কাউন্সেলিং করলো ডিগ্রি নিয়ে আর সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের হচ্ছে প্রতিটা ডিজিজের মধ্যে যে আমরা কেস টেকিং যখন করি, মাইন্ডটা আমাদের প্রথমে লিখতে হয়, যেখানে তার রাগ কেমন, অবজেক্টিভ সাবজেক্টিভ সিমটম, যে তার নিজের রাগ কী। এবার সে বললো আমি রাগ করি না, কিন্তু অন্য আশেপাশের লোক বলছে ভীষণ রাগী। তো এগুলো ইনটু কনসিডারেশন না, কে কী খেতে ভালোবাসে, তার পছন্দ কী, সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলো সব দেখে আমাদের একটা মেডিসিন সিলেক্ট করা হয় অ্যালং উইথ দ্য ডিজিজ। ঠিক আছে, তো টোটালিটি অফ সিমটমসের মধ্যে এইগুলোও আসছে। ওই জন্য ডোমেন কিছু নেই আমাদের, পুরোটাই কিন্তু এবার ডোমেনটা নিজের চয়েস অনুযায়ী করে। অনেকে শুধু বাচ্চাদের দেখে, যেটা তোমাকে বললাম, অনেকে। আচ্ছা, যদি এরকম কোনো মানে একদম সার্জিক্যাল কেস, মানে সেটা ক্যান্সারের ক্ষেত্রেও বলছি, বা যে কোনো ধরনের গলব্লাডারের ক্ষেত্রেও বলছি, অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রেও বলছি, যে একটা পিওর সার্জিক্যাল কেস, সেটা কি হোমিওপ্যাথি শুধু মেডিসিন দেয়, না তখন তাকে সার্জারিতে রেফার করা? তো এই কোয়েশ্চেনটা আনসার করার সময় ওটা একটা মিথের কথা বলছি, যেটা কিনা বলেছিলাম, আগেও বলেছি, যে হোমিওপ্যাথি কিন্তু নট আগেইনস্ট সার্জারি। হোমিওপ্যাথি ইজ এ মেডিসিনাল। যখন মেডিসিন কাজ করছে না তখন কিন্তু সার্জারি লাগছে, দ্যাট ইজ আনাদার ডোমেন। মানে ধরো তোমার প্রোল্যাপস হলো, আর ইউটেরাইন প্রোল্যাপস 4 ডিগ্রি, ইউটেরাস বেরিয়ে আসছে, রেকটাল প্রোল্যাপস 4 ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, এগুলো রেকটাম বেরিয়ে আসছে। 3rd ডিগ্রি 4th ডিগ্রি আর আমাদের কোনো ওষুধই কাজ করবে না, সে সময় সার্জারি দরকার। তাকে আমি কেন ধরে রাখবো? কেউ যদি ধরে রাখে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম অফ দ্য প্যাথি, দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য পার্সন হু ইজ ট্রিটিং দ্য পেশেন্ট। তো ওই জন্য সার্জারি ইজ নট, হোমিওপ্যাথি ইজ নট আগেইনস্ট সার্জারি, বিকজ আমাদের যে নামটা, ডিগ্রির নামটা, সেটা হচ্ছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। আমরা সার্জিক্যাল প্রসিডিউরসও করি, আউটডোরে আমরা স্টিচও করেছি, আমরা ইঞ্জেকশনও দিয়েছি। ঠিক আছে, সেটা আমরা প্র্যাকটিস করি না, কিন্তু আমাদের আউটডোরে যাবে, ওখানে কিন্তু এগুলো হয়, এমার্জেন্সিতে এগুলো হয়, এখনও চলে। তো হোমিওপ্যাথি ইজ নট আগেইনস্ট সার্জারি। যখন সার্জিক্যাল ডোমেন চলে আসছে, অর টাইমস ওয়েন আমাদের লয়ে অ্যাফোরিজম 57-এ বলা আছে, ওয়েন দ্য ভাইটাল ফোর্স যে আমাদের শক্তিটা এত কমে গেছে যে নিজে ওঠাতে পারছে না, তখন কিন্তু এমার্জেন্সি মেডিসিনস দরকার। সাপোজ ধরো কারো ব্লিডিং হচ্ছে রাস্তার মধ্যে, অ্যাক্সিডেন্ট হয়ে পুরো ব্লাড লস হয়ে যাচ্ছে, তখন আমি বলতে পারি না যে হোমিওপ্যাথিতে ঠিক হবে। তখন তার ব্লাড ট্রান্সফিউশন দরকার, তার সার্জারি দরকার, তার স্টিচ দরকার, ব্লাড ফ্লোটা কমানোর জন্য। যদি কারো এরকম মেনস্ট্রুয়াল ব্লিডিং যদি তার এক্সেসিভ হয়, সেখানে কি এরকম আছে? হ্যাঁ, মেনস্ট্রুয়াল ব্লিডিং হলো, ইভেন পাইলসের ব্লিডিং, মেনস্ট্রুয়াল ব্লিডিংও আমরা কমাই, ওটা তোমার ফাইব্রয়েডসের এগুলো সারাই আমাদের কাছে আছে। ইভেন এন্ডোমেট্রাইটিস আমাদের কেস আছে, অনেকগুলো মানে সিমটোম্যাটিক মেডিসিন দিয়ে খুব ভালো কমেছে, আমাদের এভিডেন্সেস আছে along with pathological reports। ওই জন্য পেশেন্টসরা আসে, সবাই এখন পড়াশোনা জানে, গুগল জানে। হ্যাঁ, তো ওরা ডাক্তার বেড়েছে, ঠিক আছে। তো ওই জন্য আমার ওষুধটা কাজ করছে কিনা সে একটা টেস্ট করিয়ে ভেরিফাই করছে। তো এমনি এখন ওই জন্য ওভার দ্য কাউন্টার মেডিসিন, মেটেরিয়া মেডিকা শুধু পড়লে চলে না, এখন তোমাকে পড়াশোনা করতেই হবে, আমাদের 6 বছরের ডিগ্রিটা করতে হবে, তারপরে তুমি একটা ডাক্তারি করতে পারবে। তো সেটাই বলছিলাম যে এই যে এইটা পাইলস আছে, পাইলসের ব্লিডিং কিন্তু আমাদের খুব সুন্দর কমে যায়,
সেটা সার্জিক্যাল প্রসিডিউর। হ্যাঁ, ফিশার, এত বড় ফিশার হচ্ছে, সেখানে আমাদের ফিশার সারে, পাইল সারে, কিন্তু ফিশার এত বড় একটা সেদিনকে মেয়ে এসেছিল, এত বড় ফিশার, সেটা কিন্তু তার কিন্তু স্টিচ দরকার সেই সময়। তখন সেটা যে কোনো প্যাথিতে সেটা কিন্তু সার্জিক্যাল, তখন মেডিসিনের ডোমেনে ওটা নেই, তখন সার্জিক্যাল প্রসিডিউর লাগবে। হ্যাঁ, কেউ একজন এমবিবিএস কে দেখালো, মেডিসিনের ডাক্তারকে দেখালো, সেও তো সার্জনকে রেফার করে দেবে, তো তখন সেটা তো সার্জারিতে রেফার হবে সেটা। আপনারা কি হোমিওপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে রেফার করেন নাকি হোমিওপ্যাথি শুধুমাত্র অ্যালোপ্যাথিতে রেফার করে? হ্যাঁ, করি তো, যখন পারি না, আমাদের স্যারেদের কাছে রেফারেন্স নিই, বা উনি যদি বলেন যে আমার কাছে পাঠিয়ে দে, আমাকে দেখতে হবে পেশেন্ট, তখন আমি পাঠিয়ে দিই। ম্যাম, এই দুটোর একটু তফাৎটা আপনি বলে দিন, কারণ আমরা শুরু থেকেই আলোচনা হচ্ছে মানে কোনটা মেডিসিন আর কোনটা ভেহিকেল। ভেহিকেল মানে যেটা থ্রু দিয়ে বাহক, যেটা থ্রু দিয়ে মেডিসিনটা আমাদের বডিতে অ্যাক্ট করছে। ডাইরেক্ট মেডিসিনটা খাওয়া যায় না, একটা বাহক হলে কি তাড়াতাড়ি অ্যাক্ট করতে পারে। তো অ্যালকোহল, ওয়াটার, এগুলো সব আছে। তো ডিস্টিল ওয়াটার, যে কোনো জল না, ওয়াটার, গ্লোবিউলস তো রয়েছে, তো এইগুলো থ্রু দিয়ে কাজ করে হচ্ছে আমাদের মেডিসিনসগুলো। তো আমাদের কিন্তু কোনো ওরাল পিলস নেই হোমিওপ্যাথিতে। অনেকে মানে বলে যে, দাবি করে যে ওরাল পিলস আছে, পাশ করা ডাক্তাররা ওটা করে না ওটা। তো আমাদের ওরাল পিলস নেই, ঠিক আছে। আর মানে বার্থ কন্ট্রোল পিলস আমাদের নেই, বিকজ ইট ইজ অ্যাগেনস্ট নেচার। আর একটা হচ্ছে আমাদের অ্যাবর্শন পিলসও নেই, দ্যাট ইজ অলসো অ্যাগেনস্ট। এবার যখন একটা মাঝে মাঝে কিছু মানে এমটিপি আন্ডারে যে অ্যাক্টগুলো পড়ছে, যে কারণে এমটিপি করা যায়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, সেই সময় তখন সেটা অবশ্য এমটিপির আন্ডারে সেটা করবে, কিন্তু আমাদের ওষুধে সেটা কিন্তু হয় না। তো দ্যাট ইজ অ্যাগেনস্ট নেচার, এটা হচ্ছে ব্যাপার। ক্ষতি করে না আমাদের, সব মেইন থিং হচ্ছে ক্ষতি করে না, ব্যাড এফেক্টস নেই। ওই জন্য নেশাটাও হয় না আমাদের ওষুধ দিয়ে। কিন্তু নেশার ওষুধ আমাদের আছে, ওপিয়াম আছে, ওপিয়াম মানে নেশা দিয়ে নেশা ছাড়ানো, এটা বেশ। হ্যাঁ, নেশা দিয়ে নেশা ছাড়ানো, কিন্তু ওটা অন্য কাজের জন্য ইউজ করা হয়। তোমার ওই যে একটু অনেকে বলে নেশা ছাড়বো বলে নেশার ওষুধ নিয়ে গেল, সেটা অন্য, ওপিয়াম দিয়ে হবে না কিন্তু সেটা। কিন্তু এবার 1 কেজি ওপিয়াম দিয়ে তুমি নেশা করবে, কিন্তু 1 লিটার ওপিয়াম যদি তুমি মাদার টিংচার নাও, সেটা কিন্তু নেশা হবে না তোমার। এই যে এখন প্রচুর ওষুধ খাওয়ার একটা হ্যাবিট বেড়েছে সবার, তাতে তো অনেক মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বডিতে গ্রো করছে। হ্যাঁ, এইটা সেক্ষেত্রে কি হোমিওপ্যাথি কাজ করছে? ভীষণ কাজ করছে। এখন এত ড্রাগ রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, সেই জায়গায় হোমিওপ্যাথি কিন্তু সিমটোম্যাটিক মেডিসিনস কিন্তু খুব ইজিলি, খুব ভালোভাবে কাজ করছে। সেখানে তো ওই মেডিসিনস দেওয়া যাচ্ছে না, তখন এর অল্টারনেটিভ কি? ন্যাচুরালি আমাদের সিমটোম্যাটিক মেডিসিনস দিতে হচ্ছে। হোমিওপ্যাথিতে ড্রাগ রেজিস্ট্যান্স নেই না, হোমিওপ্যাথিতে ড্রাগ রেজিস্ট্যান্স নেই, কিন্তু কারণ এটা তো অ্যান্টিবডি নিজে হোমিওপ্যাথি ওষুধটা তৈরি করাচ্ছে না, ওটা বডিকে দিয়ে তৈরি করাচ্ছে। টু ডিফেন্স মেকানিজমটা বডিকে দিয়ে তৈরি করাচ্ছে, তো ওটা অ্যাক্টিভলি ওটা কাজ করছে। ওই জন্য রেজিস্ট্যান্সটা হোমিওপ্যাথি মেডিসিনে হয় না। ম্যাম, আপনি কখনো অ্যালোপ্যাথি দেখিয়েছেন? অ্যালোপ্যাথি, হ্যাঁ, আমি যেমনি অ্যালোপ্যাথি দেখিয়েছি, সেমনি অ্যালোপ্যাথসও আমাদের কাছে আসে ট্রিটমেন্ট করাতে, স্পেশালি নিজেদের বাচ্চাদের নিয়ে, আর বউদের নিয়েও আসে। আমিও কিন্তু পেশেন্ট। আচ্ছা, ওরা কিডনি স্টোন আপনি বার করে দিয়েছি? হ্যাঁ, বেশ বড় ছিল। কত বড় ছিল স্টোনটা? 12 mm, বেশ বড় স্টোন কিন্তু। হ্যাঁ, কারণ এইটা কেউ মানতেই চায় না, যে কারণ যে কেউ এটা সার্জারির কথা বলবে বা অ্যালোপ্যাথির কথা বলবে, কিন্তু হোমিওপ্যাথিতে একটা কিডনি স্টোন বেরিয়ে গেছে, তাও একজন ডক্টরের, এটা যদি আপনি একটুখানি সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করেন। এক্সপ্লেন মানে কি? ওই যে আমাদের এই যেটা আমি আগে বলেছি, ইট প্রডিউসেস দ্য সিমটমস উইচ ইট কিওরস। মানে এই যে ওষুধটা দিয়ে আমি কুশলদাকে, আমি নামগুলো বলছি না ওষুধের, কারণ ওভার দ্য কাউন্টার শুরু হয়ে যাবে, ভুলভাল মেডিসিন হয়ে যাবে। কুশলদা যে ওষুধটা দরকার ছিল, সেই ওষুধটা আমি কুশলদাকে দিয়েছি। দেওয়ার পরে কেন দিয়েছে? বিকজ ওই ওষুধটা ওই সিমটমসটা প্রডিউস করেছে। ড্রাগ প্রুভিং ওটা দেখা গেছে যে এই ওষুধটা এই সিমটমস প্রডিউস করে, ওই জন্য দ্যাট ইজ হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ দিস ড্রাগ। ওই ওষুধটা আমি দিয়েছি, ওই জন্য ওটা সারিয়ে দিয়েছে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে তুমি বলবে মেকানিজম আছে, কিন্তু একটা জিনিস জানো তো, যখন ফার্স্টে, আমি অ্যালোপ্যাথি বলছি, যখন ফার্স্টে ইভলভ হয়েছিল, তখন কিন্তু ওনারাও অনেক কিছু, তখন এত অ্যাডভান্সড কিন্তু ওনারা ছিল না। আস্তে আস্তে ইভলভ হয়ে রিসার্চ করে তারপরে এই জায়গায় এসছে। এবার আমাদের কিন্তু হোমিওপ্যাথির বয়স কিন্তু বেশি না, 18th সেঞ্চুরিতে হয়েছে, আফটার অ্যালোপ্যাথি। একজন অ্যালোপ্যাথি তো অ্যালোপ্যাথ এই ওষুধ, এই প্যাথিটাকে বের করেছে সিম্প্যাথি থেকে, আউট অফ সিম্প্যাথি, ম্যানকাইন্ড ফর ম্যানকাইন্ড। হোমিওপ্যাথিতে কি বলো তো, হোমিওপ্যাথি হচ্ছে ইভলভিং, এখনও ইভলভিং। প্রথমে হোমিওপ্যাথির কি অবস্থা ছিল, তুমি যেটা বললে, মেডিকেল সবাই বাড়িতে ডক্টর, বই দেখে করছে। এখন কিন্তু সেই জিনিসটা নেই, এখনও কিন্তু হোমিওপ্যাথি ইভলভিং। ইভেন কী করে কাজ করছে সেটা কিন্তু আমরা
আস্তে আস্তে রিসার্চ ওয়ার্কের থ্রু দিয়ে এটা কিন্তু বেরোচ্ছে। এখন ন্যানো টেকনোলজি এসে গেছে, মলিকুলার বায়োলজি এসে গেছে, এইসব মেথডস দিয়ে জানা যাচ্ছে যে কী করে হোমিওপ্যাথি কাজ করছে। সেটা গভর্নমেন্ট থেকে ফান্ডিং করে এই রিসার্চগুলো করে করে এই লেভেলে এসছি আমরা। তো আরও ফার্দার রিসার্চ আমাদের দরকার। আমাদের রিসার্চটা এত দেরি করে হচ্ছে কারণ ডিউ টু ল্যাক অফ ফান্ডিং। গভর্নমেন্ট ফান্ডিং হচ্ছে, প্রাইভেট ফান্ডিং কিন্তু আমাদের নেই। তো লোকে কী করে করবে? ওই জন্য আমাদের ক্লিনিক্যালি আমরা যেগুলো ক্লিনিক্যাল ফাইন্ডিং হচ্ছে নিজের চেম্বারে বা কিছু গ্রুপ অফ ডক্টরস করছি, এই জায়গাতেই সীমিত হয়ে যাচ্ছে। ভারতবর্ষে এখন হোমিওপ্যাথি চিকিৎসার অবস্থাটা কি ওভার? এখন দেখো এত ফ্লারিশ করছে হোমিওপ্যাথি, বললাম না সেকেন্ড লার্জেস্ট প্র্যাকটিস মেডিসিন, তো এত বেশি ফ্লারিশ করছে যে এখন নিটের আন্ডারে এসে গেছে হোমিওপ্যাথি। কিন্তু কেউ যদি জয়েন্টে টপ র্যাঙ্ক করে সে কি হোমিওপ্যাথি নিয়ে পড়বে? সেটা তার ব্যাপার। মানে আমি দেখিনি কাউকে খুব একটা যারা আমি বলছি হ্যাঁ। তোমাকে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি বললাম না আস্তে আস্তে ইভলভিং, এখনও ইভলভিং, এবং একদিন এমন একটা জায়গায় যাবে যখন লোকে ফার্স্ট র্যাঙ্কার হিসেবে পড়বে। এখন তো আগে তো হোমিওপ্যাথি নিটেও ছিল না, আগে তো হোমিওপ্যাথি ডিএমএস ডিএমএস কোর্স করানো হতো, তারপরে বিএইচএমএস হলো, ডিগ্রি কোর্স হলো, পোস্ট গ্র্যাজুয়েট, তারপর এখন পোস্ট গ্র্যাজুয়েশন এসে গেছে। তো এগুলো তো উন্নতি হয়েছে, হোমিওপ্যাথি উঠেছে আস্তে আস্তে। একটা বাচ্চা জন্মেছিল, সে তাকে বড় হতে সময় লাগবে, আর তার আশেপাশের খুব স্ট্রং লোকেরা আছে, তো সেই বাচ্চাটাও বড় হয়ে একদিন ওই স্ট্রং হবে, যে তাকে একটু টাইম দিতে হবে। তাকে এখন সে নারিশমেন্টটা এখন ভালো পাচ্ছে না, ফান্ডিংটা একটু ভালো দরকার, রিসার্চ আরও বেশি করা দরকার, সো দ্যাট সে বাচ্চাটা ভালোভাবে বড় হয়ে উঠতে পারে। ম্যাম মডার্ন কি প্র্যাকটিস শুরু হয়েছে এখন হোমিওপ্যাথিতে যেগুলো আগে হচ্ছিল না, এই যেরকম আপনি বললেন? এবার হোমিওপ্যাথি তো প্রগ্রেস করছে, মানে এই মুহূর্তে হোমিওপ্যাথি কোন জায়গায় দাঁড়িয়ে, নতুন কি এক্সপেরিমেন্ট হচ্ছে হোমিওপ্যাথিতে, এবং নতুন কি ধরে নিন ট্রিটমেন্টও শুরু হয়েছে হোমিওপ্যাথিতে? আচ্ছা, নতুন কিছু বলতে আমাদের কিন্তু কোভিডের সময় আমরা দেখেছিলাম হ্যাঁ আয়ুষ মন্ত্রক ছাড় দিয়েছিল একদম। দিয়েছিল কেন? কারণ আয়ুষ মন্ত্রক যে ছাড় দিয়েছিল সেটা কারণ হচ্ছে রেজাল্ট পাচ্ছিল বলে। আগ্রায় যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, কত রোগ সেরেছে ওখানে, মানে কোভিডের সেই সময় ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, কোভিডের মেডিসিন কাজ করছে না ওদের ওপরে, অনেক অ্যান্টিবায়োটিক ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেই সময় আমাদের ওষুধ কিন্তু ভীষণ ভালো কাজে দিয়েছে। তার তুমি গুগলে যাও, তার মধ্যে অনেক তার ডেটা তুমি পেয়ে যাবে। তো এইভাবে যে আমাদের কিন্তু প্রিন্সিপালটা একই সেম আছে, যে লাইক কিওর্স লাইক, আর সিমটোম্যাটিক মেডিসিন সিমটমস দেখে আমরা দিচ্ছি। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পড়াশোনাটা আরও বেশি ভাস্ট হয়েছে আগের থেকে, যেটা প্যাথোলজি, আমরা অন্য সাবজেক্টগুলো, সার্জারি, প্যাথোলজি, এগুলো করে আমাদের রোগ ডায়াগনোসিস অ্যাকর্ডিং প্যাথোলজিক্যালি অনেকে রোগটি সারাচ্ছে, এগুলো অনেকে করছে, প্যালিয়েশনস করছে অনেকে, যেটা কিন্তু হোমিওপ্যাথিতে আগে ছিল। মানে শুধু প্যালিয়েশন হলে হবে না, মানে শুধু আমার কাছে যেমনি কেউ এলো, আমি তার রোগটা, কেউ ধরো একটা ব্যথা নিয়ে এলো, আমি পাইলসটাই হচ্ছে, এটা মাথায় আসছে এখন, ওটা তো যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড, ব্যথাটা সঙ্গে সঙ্গে কমিয়ে দিলাম, তারপর সে চলে এলো না, কিন্তু সেমনি সেটা তো তার রোগ উপশম হচ্ছে না, তার ভেনাস কনজেশন হচ্ছে তার লিভারে, যার জন্য ও পাইলসের ভেন্সগুলো ফুলে বেরিয়েছে, আমাকে তো ওটাকে সারাতে হবে। তো দ্যাট পার্সন হ্যাজ টু কাম ব্যাক টু মি, ওটা আমার কাছে এসে ফার্দার ট্রিটমেন্ট করতে হবে। তখন আমার কাছে একটা পাইলস পেশেন্ট যখন আসছে, তখন ইমিডিয়েট তার পাইলসের ইয়েটা কমে 2-3 দিনেই কমে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ব্লিডিং প্লাস তোমার যন্ত্রণা, কিন্তু তাকে ফার্দার যাতে না হয়, মেন কজ অফ দ্য ডিজিজ তো আমাকে সরাতে হবে, তার জন্য ওকে ফলো আপ রাখতে হবে। তখন এবার ওই ভেনাস কনজেশনটা কিন্তু একদিনে হয়নি, অনেক দিন, কিছু বছর ধরে হয়েছে, সেটা তো একদিনে যাবে না, সেটা সরাতে গেলে আমার কিন্তু টাইম লাগবে। তো এবার ওই টাইমটা যে কোনো প্যাথেরই লাগবে, এতদিনকার ডিজিজ যেটা কিনা 5 বছর 10 বছর ধরে একটা আর্থারাইটিস হচ্ছে, একটা ভেনাস কনজেশন হচ্ছে ডিউ টু মেটাবলিক ডিসঅর্ডার্স, তো সেইটা তোমার তো সারাতে একটু তো টাইম লাগবে। 10 বছরের রোগটা তো 2 দিনে সারবে না। সিমটোম্যাটিক কেসে যেখানে আমাদের হোমিওপ্যাথি এমার্জেন্সিতেও কাজ করেছে, সেটা হচ্ছে ধরো একজন হার্ট পেশেন্ট, তা ওনার ব্লক আছে, 80% ব্লক, তো ওনার ব্লক হয়েছে, তো ওনাকে অ্যাঞ্জিওপ্লাস্টির পরে ওনাকে অ্যান্টি কোয়াগুলেন্ট মেডিসিনস দিচ্ছেন, তার আবার ব্লিডিং পাইলস রয়েছে, ঠিক আছে, বা কারোর গাম ব্লিডিং যেটা তুমি বললে ওটা রয়েছে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখেছি আমি নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ঝরঝর করে, একটু হাঁচি করলো জোরে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, এরমও দেখেছি আমি, ডিউ টু দোজ অ্যান্টি কোয়াগুলেন্ট মেডিসিনস। তখন তো অ্যান্টি কোয়াগুলেন্ট মেডিসিনস যদি সরিয়ে দেয়, যদি উইথড্র করে, তখন তো আবার তো ক্লট হয়ে গিয়ে আবার হার্ট ব্লক হবে। তখন কি করছে, তখন ওই এমনি আমি একজনকে, মানে 1-2 জনকে ফেস করেছি, যেখানে কিনা
আমাকে আবার আমি ওখানে ওষুধ দিয়েছি যেখানে ব্লিডিংটা বন্ধ করছি উইদাউট কজিং কোয়াগুলেশন বা ক্লট ইন দ্য ব্লাড ভেসেলস অফ দ্য হার্ট বা এমনি যেখানে হচ্ছে সেখানটাতে আমি ব্লিডিংটা বন্ধ করেছি মিলিফোলিয়াম দিয়ে আমি রেক্টাল পাইলসের ব্লিডিংটা মিলিফোলিয়াম দিয়ে পাইলসের ব্লিডিং আর নাকের ব্লিডিংটা বন্ধ করেছি। তার জন্য কিন্তু তার হার্টের পুরো এফেক্ট করেনি। সঙ্গে আমাদের হার্ট বিরাট বড় মেডিসিন আমাদের আর্নিকা পড়ে গেলে দেয় বা ইয়ে করে ছড়ে গেলে দেয়, কিন্তু ছড়ে গেলে দেয় না, পড়ে গেলে দেয় বা একাইমোসিস এসবগুলো হলে দেয়। কিন্তু তোমার হার্ট ব্লকের জন্য কিন্তু ডিউ টু ক্লট আর্নিকা আমাদের খুব সুন্দর কাজে দেয়। ওখানে ক্লটটা আমাদের একটা সার্টেন ডিগ্রি আছে ডিজলভ করার জন্য আমরা আর্নিকা দিই। তো আর্নিকা মিলিফোলিয়াম আমি এমনি অল্টারনেট করে করে লোয়ার ডোজে দিলাম, তাতে ওর ব্লিডিংটা কমলো আর হার্টটাও বেঁচে গেল, মানে হার্ট ব্লকেও ওর কিন্তু হলো না। হোমিওপ্যাথি নিয়ে সচরাচর খুব একটা ডিসকাশন করতে কাউকে শুনি না, সেটাই। তো আজকে যেহেতু আপনাকে পেয়েছি কিছু কেস হিস্ট্রি, কিছু মজার কেস স্টাডি সেগুলো যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে, বা কিছু মিরাকেল হয়েছে। মিরাকেল কিন্তু কোনো কিছু না, এভরিথিং হ্যাজ আ রিজন। ওকে। যেমনি একজন আমার কাছে এসছেন ফার্স্ট আমার লাইফের 4th ডে অফ মাই প্র্যাকটিস, একজন এসছে, তো সে এসে আমাকে বলছে যে মহিলা তার ইয়ে রয়েছে অস্টিওআর্থারাইটিস, হ্যাঁ, পা ব্যথা, অনেক বছর ধরে সে ভুগছে। তো আমার কাছে এসছে, এসে বললাম অনেক প্যাথি, আমাদের কাছে বললাম না সব কিছু মানে সব জায়গায় ঘুরে লাস্টে আমাদের কাছে আসে যখন কিছু করার থাকে না, তো মেইনলি এটা হয়। তো অনেক জায়গা থেকে ঘুরে আর্থারাইটিস আর সারছে না কিছু, ব্যথাটা আগে তো ব্যথা যাবে, তারপর সারার ব্যাপারটা হবে। সে পেন কিলার খেয়ে খেয়ে সে তো একদম মানে তিতিবিরক্ত একদম। সে 4 দিন আমার প্র্যাকটিস, আমি যাই হোক ওকে ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পরে তাকে যে এনেছিল সে কিন্তু ওর দাদা ফার্মাসিস্ট যে হয়, সে তো ফার্মাসিস্ট, সে আমাকে এনেছিল, আমার কাছে এসেছিলো। তো 2 দিনের পরেই তার ব্যথা কমে গেছে, ঠিক আছে। তা আমি তো বেশ আনন্দ, বেশ ঠিক আছে, 4th ডে অফ মাই প্র্যাকটিস, এত সুন্দর, এত বছরকার ব্যথা কমে গেছে। এসে আবার সেকেন্ড ভিজিটে এসছে, ওরা একদম কম হো গিয়া, ও 50% 2 দিনেই কমে গেছে, তো আস্তে আস্তে কমছে। এবার এসে বলছে আমাকে যে नॉन बेंगोली पेशेंट चल रहा, आपने कुछ सुना है ड्रग्स में कुछ आप लोग कुछ मिला के देते हैं, इसमें कुछ मिला हुआ था क्या, এরকম করে বলছে। তো এই ইতনি জলদি कैसे दर्द कम हो गया, আমার কাছে তখন স্ট্রাইক করলো। আমার কিন্তু ওর উপর রাগ ফাগ হয়নি, আমি বললাম এইটা সত্যি তো, লোকের তো মনে হতেই পারে, যেটা বড় বড় মেডিসিন যেখানে কাজ করছে না সেখানে আমাদের এইটা একটা ছোট ড্রপ খেয়ে তার কি করে কমে গেছে। আর হোমিওপ্যাথি এমনি টাইম নেয়, হোমিওপ্যাথি টাইম নেয় না, লোকের মিথ অন্ধবিশ্বাস যে হোমিওপ্যাথি টাইম নেয়, কিন্তু অ্যাকচুয়ালি নেয় না। এই যে 2 দিনে ব্যথাটা কমে গেল, এত বছর এইটা আপনি আমাকে একটুখানি বলুন তো, কারণ যখন আমি দেখেছি, আমি এখানে আসছি, হ্যাঁ আচ্ছা, এবার তারপর ওকে দিলাম, তারপরে তোমার কমে গেল। তখন আমি বললাম দেখুন একটা কাজ করুন, আপনার দাদা তো ফার্মাসিস্ট, ওরা ফার্মাসি জগতে একটু জানাশোনা আছে, আপনি ওষুধটা খেয়েছিলেন তো, আপনার কাছে ওষুধটা আছে, নিয়ে এসছেন, সে নিয়ে এসেছিল, আপনি ওটা নিয়ে টেস্ট করান কিছু আছে কি না। নেই আপনি তো রেগে গেলেন। আমি রাগিনি, আমাকে একটু সেফ সাইডে থাকতে হবে, আমাকে তো জানতে হবে, আপনি একটু টেস্ট করি আনুন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তো যাই হোক টেস্ট করে আনলো, কিছু নেই হতো, হ্যাঁ, যে মেডিসিনসগুলো ভাবছিল ওরা আছে সেগুলো কিছু নেই। আর সে সময় কি আমি ওষুধ দিতাম, কেন বলছি, কারণ আমাদের ইয়েতে আমাদের বাড়ির কাছে যেখানে আমি বাড়িতে আগে প্র্যাকটিস করতাম, ওখানে অনেক দূরে গিয়ে একটা হোমিওপ্যাথি মেডিসিন শপ আর ওষুধের দোকান নেই তখন। তো আমাকে ওই জন্য পেশেন্টদের সুবিধার্থে আমাকে কিন্তু মেডিসিনস দিতে হতো বাড়ি থেকে, তো সেটা আমি দিয়ে দিতে ওদের সুবিধা হয় বলে। তো যাই হোক, তো উনি তো দেখলেন টেস্ট ফেস করেছে কিছু নেই। তারপরের দিন যখন এলেন তা আমি মেডিসিন দিই না, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশন, আপনি ওষুধের দোকান থেকে নিয়ে নিন। ফ্রম দ্যাট ডে আমি কিন্তু মেডিসিন ডিসপেন্স করি না, প্রেসক্রিপশন লিখে দিই, দোকান থেকে কিনে খান, সিল ফাইল নিয়ে খান, সেটা সিল ফাইল অনেক একটু বেশি দাম হয়, সেটা নিজের ওপরে, আমি মেডিসিন কিন্তু দিই না। আর তারপর থেকেও এখনও আমার পেশেন্ট 20 বছর ধরে ও প্রতিবার আসে আর বলে আপ কিউ নেই দেতে মেডিসিন, মেরে নেই দেতে। আমি কী করবো বলো, তোমার জন্য শুধু না, আমি জেনারেল সবার জন্য তোমাকে ভাবতে হবে। আমাদের বাড়ির আশেপাশে এখন 10টা না 12টা ওষুধের দোকান হয়ে গেছে, তো ওর এখন প্রবলেম হয় না। এটা একটা প্রবলেম, এই যে ডাক্তাররা ডিসপেন্স করে মেডিসিন, উপায় থাকে না, অনেক গ্রামগঞ্জে একটা ওষুধের দোকান দিই, তখন ওরা নিজের থেকে দেয়। আচ্ছা, এটা আমি দুজনের মধ্যে একটু ঝগড়া লাগাতে চাই বলে জিজ্ঞেস করছি। আচ্ছা বলছি, হোমিওপ্যাথিতে কি দাঁতের পোকা টোকা এগুলো মারা সম্ভব? মানে কীটনাশক আছে আপনাদের দাঁতের পোকার? কীটনাশক নেই, সব হচ্ছে সিমটোম্যাটিক। এবার ধরো এত বড় একটা ক্যাভিটি হয়ে গেছে, সেটাতে তো ফিলিং সল্লাকে আমি রেফার করবো না। দাঁতের পোকা আমাদের ছোট বড় তেলাপিয়া মাছের মতো বেরোয় দাঁতের পোকা,
হ্যাঁ, ওটা যখন আমরা ডেন্টিস্ট্রি নিয়ে এপিসোড করবো সেটা আমি খালি চোখে আমরা দেখতে পাই না, ওই জন্য মাইক্রোস্কোপিক ব্যাপারটা ওনারা দেখ। আচ্ছা, সবাইকে বলে নাকি যে দাঁতে কোনো পোকা হয় না, কিন্তু হ্যাঁ ভুল ভাববেন। একটা ডিজিজ, সাপোজ দাঁতে পোকাটা কেন হচ্ছে, সেই কারণটা তো হবে, দাঁত মারছে না বা কোনো বা কোনো মেটাবলিক ডিসঅর্ডারের জন্য কিন্তু দাঁতে প্লাক জমে, তো সেইটা কিন্তু আমরা সারাবো। সবচেয়ে টাফ কি কেস আপনি ডিল করেছেন আপনার এতদিনের? কয়েকটা আছে, আমি বলছি এসে বলছে আমার ভাই আমাকে রেফার করেছে বলেই আমি এসেছি, আমার প্রবলেমটা যদি সারিয়ে দিতে পারেন, কারণ এত বছর ধরে আমার কোনো ডাক্তার, আমাকে প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রতিটা প্যাথি কেউ আমাকে সারাতে পারেনি, তো আপনি যদি সারিয়ে দিতে পারেন তাহলে আমি মেনে যাবো আপনি ডাক্তার। তা আমার তো তখন আমার তো শুরু হয়ে গেছে প্যালপিটেশন, কি জিনিস আসতে চলেছে দেখি ওই ব্যাপারটা। তো সে বলছে যে এমার্জেন্সি না, কিন্তু জিনিসটা খুব ইরিটেটিং জিনিস। বাড়ির লোকেদের বলছি যে আমাকে মশা কামড়াচ্ছে, অল আউটটা জ্বালো বা কিছু করো, মশারির ভেতরে মশা কামড়াচ্ছে। এবারে বাড়ির লোকেরা আমাকে তো পাগল বলছে, কারণ কোনো মশা নেই, কিন্তু মশা কী করে কাউকে কামড়াচ্ছে, তোমার কামড়াচ্ছে না, তোমাকে কী করে কামড়াচ্ছে। এবার আমি ভাবলাম যে আর ইউ শিওর যে বাড়ির লোকে মশা নেই? বলে আমিও দেখতে পাচ্ছি না মশা, কিন্তু আমাকে মশা কামড়ে চলেছে। আপনার এখানে যে আমি বসে আছি, আমার এখন 20-25টা মশা পিঠের মধ্যে কামড়াচ্ছে। আর এই রে তো তো যাই হোক, তো সিমটোম্যাটিক, আমাদের সিমটোম্যাটিক অ্যাভিনা বলে একটা ওষুধ আছে, তো ওটা আমি দিলাম ওনাকে এটার জন্য। বলে আমি বললেন আমাকে এর থেকে বাঁচান, আমি রাত্রিবেলাও ঘুমোতে পারি না, ঘুম ভেঙে যায় মশা কামড়ানোর জন্য। তো আপনি ডায়াগনোস করেছিলেন ওনার অ্যাকচুয়ালি কি হয়েছিল? এটা একটা নার্ভাস, একটু প্যারাসাইট, মানে এগবম সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, এগবম সিনড্রোম। তো এগবম সিনড্রোমটা হচ্ছে কোনো প্যারাসাইটস মনে জন্য কামড়াচ্ছে বা গায়ে হেঁটে জড়াচ্ছে, তো এখানে প্যারাসাইটটা এখানে। তো আমাদের যেহেতু রোগের নেম অফ দ্য ডিজিজ আমরা দেখবো না, আমরা দেখি না, এটা ডায়াগনোসিস তুমি বললাম, আমরা সিমটমসটা দেখবো, মশা কামড়াচ্ছে, তার জন্য আমাদের যে মেডিসিন, আমি তখন অ্যাভিনাস টাইমে দিয়েছিলাম, তো এখানে নার্ভাস সিস্টেমটাও ইনভলভড, তো সেখানে ওই দিলাম আমি। ওনার নার্ভাস প্রবলেমও তখন পরে আমি সব বললাম আপনার নার্ভে কোনো রোগ আছে, তো সেটা উনি বললেন, কেস চেকিং করে সব পুরো কেস চেকিং টোটালিটি অফ সিমটমস দিয়ে বেরোলো যে এই রোগটা হচ্ছে। তো আমি ওষুধ দিলাম, তারপর কিছুদিন পরে এসে আমাকে বললো সেরে গেছে, এখন 20-25টা কামড়ায় না, এখন 2-3টে কামড়ায়। ওই আমরা জীবাণুর এপিসোড করেছিলাম, সব জীবাণু মরে যাওয়ার পর দুটো জীবাণু ঠিক করে যে কোনো সাবানের বিজ্ঞাপনে দেখায়, তো ওরকম ব্যাপার। এটা উনি এখন অনেকদিন আমার আন্ডারে ট্রিটমেন্টে ছিলেন, আস্তে আস্তে কমে গেছিল আস্তে আস্তে। এবার তুমি বলতে পারো এতদিন ধরে লাগলো ট্রিটমেন্ট করতে, রোগটাও কিন্তু ওরা 5-6 বছর ধরে হয়েছে, তো আমার মোটামুটি 1 মাসের মধ্যে রোগ কমপ্লিট, মাঝে মাঝে হয়তো হয়, তখন আবার ওষুধটা খায়, ঠিক হয়ে যায়। এটা ওয়ান অফ দ্য বেশ আমাকে চ্যালেঞ্জ করেছিলেন উনি, তো দিস থিং হ্যাপেন। আচ্ছা ম্যাম, এই যে কোয়াক প্র্যাকটিস সব কিছুতে হয়, ধরেন অ্যালোপ্যাথিতেও দেখেছি কোয়াক প্র্যাকটিস হয়, মানে হুলিয়ে হয় গ্রামের দিকে, কেউ আবার স্পেশালিস্ট হয়ে রয়েছে, এ হচ্ছে বিষ খেলে সেই স্পেশালিস্ট, সাপে কামড়ানো স্পেশালিস্ট, মানে গ্রামের দিকে এরকম কোয়াকও হয়, হোমিওপ্যাথিতেও হয়, তো এই হোমিওপ্যাথি এত গালাগাল কেন খায়? হ্যাঁ, আমার তো সেটা আমি বললাম না, কলেজে আমার মনে হতো যে কালপ্রিটটা কি, এটা কে স্প্রেড করছে এই সব জিনিসগুলো, তো সেটা হচ্ছে কিছু করার নেই, লোকের মনের মধ্যে এই প্রশ্নগুলো ঢোকানো হয়েছে, তো আনসার তো দিতেই হবে। এটা আমরা দেখেছি যে কোয়াক প্র্যাকটিস কিন্তু সবাই করে, সব প্যাথি করে, কিন্তু নামটা হয় শুধু হোমিওপ্যাথি মানে হোমিওপ্যাথি করছে মানে কোয়াক প্র্যাকটিস হচ্ছে, এটা কিন্তু না, আমাদের ডিগ্রি আছে। আমি সবাইকে বলবো ডিগ্রিটা একটু ভেরিফাই করুন, ভেরিফাই করে তারপরে আপনি ডাক্তারদের দেখান। আর একটা জিনিস হয় যেটা মেইন, আমারও একটা প্রশ্ন যে যখন অ্যালোপ্যাথিতে কেউ রুগী মরে না, ফেলিয়ার কেস নেই, সেগুলো তো আছে, সেগুলো যখন হয় তখন ডাক্তাররা কিন্তু এফেক্টেড হয়, অনেকে অনেক কিছু বলে, যে ডাক্তারকে বলে যে এর জন্য এটা হয়েছে, বা রুগীর কন্ডিশন এত বাজে হয়েছিল ওই জন্য কেসটা ফেলিয়ার। হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু সেটা না, ওটা না, হোমিওপ্যাথির ক্ষেত্রে হচ্ছে প্যাথিটাই বাজে। একটা পাস করা ডাক্তার যদি মানে কোয়াক প্র্যাকটিস কেউ কোনো কোয়াক যদি এই প্র্যাকটিসটা করে যে সে হোমিওপ্যাথ না, রোগ সারাতে পারছে না, সেটাতে ডাক্তারকে বা যে কোয়াক প্র্যাকটিস করছে তাকে বলা উচিত। প্যাথি কিন্তু নিজের জায়গায় ঠিক আছে, প্যাথিকে কেন লোকে বলে, আমার সেটাই প্রশ্ন। যে যখন ফেলিয়ার কেস অ্যালোপ্যাথিতে হচ্ছে তখন অ্যালোপ্যাথিকে কিন্তু কিছু বলা হচ্ছে না, তখন বলছি ডাক্তার বাজে, হ্যাঁ এসব বলা হচ্ছে। আর আমাদের যখন ফেলিয়ার কেস আমাদের জীবন দায়ী না, মানে লোকে জীবন নিয়ে নেয় না, কিন্তু এখানে ডাক্তারের গাফিলতিতে বা কোনো ল্যাক অফ নলেজের জন্য ফেলিয়ার কেস হতেই পারে। তার মানে এই না যে তার প্যাথিটা হচ্ছে খারাপ, প্যাথিটা তো সেটা প্যাথি নিজের জায়গায় ঠিক আছে,
কেউ সে ভুল প্র্যাকটিসের জন্য তার রোগটা সারলো। মানে আমার বাংলার টিচার খারাপ মানে বাংলা সাবজেক্টটা খারাপ? তুমি তো সবার হয়ে আমাকে প্রশ্ন করছো, এবার উত্তরটা সবার হয়ে দাও। আমি তো দিতেই পারবো না, আমি প্রফেশনাল লোক নই, তবে আপনাদের জন্য ওপেন রইল জায়গাটা যে হোমিওপ্যাথি আরও ফ্লারিশ করুক, আরও মানুষ আরও এক্সপ্লেন করুক। এত অন্য প্যাথিতে যেখানে অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে সেখানে কিন্তু আমরা একটু কিছু কিছু জায়গায় এগিয়ে যাচ্ছি অনেক জায়গায়। তো সেই জায়গাগুলোতে যাতে ওপেন আপ হয়, জন্য যেন হোমিওপ্যাথিকে রেস্ট্রিক্ট না করা হয়, আমাদের জন্য আরও ফ্লারিশ করতে দেওয়া হয় ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড। রাইট। আমরা কিন্তু সত্যি মানে অ্যাকর্ডিংলি প্র্যাকটিসটা যতটা সম্ভব ভালোভাবে করতে চেষ্টা করছি এবং রেজাল্টসও আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা কুকুর বেড়ালের চিকিৎসা কি হোমিওপ্যাথির মাধ্যমে করে? আচ্ছা, এটা কিন্তু দু রকম ব্যাপার আছে, মানে ভেটেরিনারি? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই যে বলছিল না লোকে প্ল্যাসিবো হোমিওপ্যাথি, কিন্তু দেখা গেছে অ্যানিমালসের ওপর ড্রাগ প্রুভিং কিন্তু হয়নি, কারণ ওখানে কিন্তু তোমার সাবজেক্টিভ সিমটমসটা পাওয়া যায় না, কারণ কুকুর বেড়ার কথা বলতে পারে না, ঠিক আছে? আর ওই জন্য কুকুর বেড়ার ওপরে কিন্তু ইয়েটা হয়নি, ড্রাগ প্রুভিং হয়নি, কিন্তু অনেকে পেট লাভার্স আছে যারা কিন্তু কুকুর বেড়ালকে জোর করে বলে আমরা হোমিওপ্যাথি ওষুধ দেবো, সেখানে ওরা দেয়, দিয়ে এমনি দেখা গেছে ঠান্ডা লাগা এইসব জিনিসগুলো, ইভেন ব্লিডিং, ইউটেরাইন ব্লিডিং ফিমেল কুকুরের মধ্যে বন্ধ হয়েছে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে। ক্লিনিক্যালি আমরা দেখেছি যে কুকুর বেড়ালের ওপরে বা পাখির ওপরও আমরা দেখেছি হোমিওপ্যাথি ওষুধ কাজ করছে। হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সেটাকে আপনি রেকমেন্ড করবেন? না, রেকমেন্ড করবো না, কারণ হচ্ছে আমাদের তো ড্রাগ প্রুভিং এর মধ্যে অ্যানিমালস নেই। যে আপনার বাড়ির পোষ্য যদি কোনোভাবে অসুস্থ হয়, কোনোভাবেই কিন্তু হোমিওপ্যাথি ট্রাই করবেন না। আর যতই আপনারা বলুন যে হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট নেই, ব্যাড এফেক্টস নেই, তো আমি তো দুটো দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতেই পারি, তারপর যদি 2-3 দিন পর না কমে তারপর আমি আবার একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। এটা একদম করবেন না। ম্যাটেরিয়া মেডিকা যদিও বলা হয় হোমিওপ্যাথির বাইবেল, প্রত্যেকটা বাঙালি পরিবারে রয়েছে, কিন্তু সেইটা দেখে নিজের ওপর বা নিজের পরিবারের ওপর কোনো রকম ডাক্তারি ফলাবেন না, এটাই আমি অনুরোধ করব। ম্যাম, আপনি একটুখানি বলে দিন। ডাক্তারের যে ডিগ্রি আছে সেটা দেখে ডাক্তার দেখাবেন, শুধু নাম লেখা থাকলে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হচ্ছে না, তার সেখানে বিএচএমএস বা এমডি এসব থাকবে, তারপরে সেটা সেই ডাক্তার হচ্ছে তাকেই দেখান, আর নিজে নিজে ডাক্তারি করবেন না। একদম। ভেতরে অনেক রোগ আছে যেটা কিনা আনডায়াগনোজ থেকে যায়, সেগুলো আমরা ডায়াগনোসিস করি, পড়াশোনা আমরা তো ওটাই শিখেছি, তো সেটা তো জেনারেল সবাই তো শেখেনি সেটা, তো ওইগুলো ফর প্রপার ডায়াগনোসিস কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাতে হবে। অনলি ম্যাটেরিয়া মেডিকা ডাজ নট এক্সপ্লেন হোমিওপ্যাথি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার আশা করি ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানে এসে। খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে, আর খুব আনন্দ পেলাম, মানে অনেক কিছু বলতে পারলাম যেটা কিনা প্ল্যাটফর্ম ছিল না, এই প্ল্যাটফর্মে বলে আমার খুব ভালো লাগে। আর আমি চাই যে হোমিওপ্যাথি নিয়ে আরো আলোচনা হোক। নিশ্চয়ই, কারণ যত আলোচনা হবে তত এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো। এক্স্যাক্টলি, আমরাও চাই যে এগুলো ক্লিয়ার করতে, মিথসগুলো ক্লিয়ার করতে চাই। ওকে, আজকে আমরা অনেক কিছু জানলাম হোমিওপ্যাথির ব্যাপারে। আমরা আশা করি যে ভবিষ্যতে হোমিওপ্যাথি নিয়ে আরও রিসার্চ হবে, আরও না পাওয়া প্রশ্নগুলোর উত্তর আমরা আরও ডিটেলে যাতে পাই, সেখানে হোমিওপ্যাথির রিসার্চ আরও সমৃদ্ধ হোক, এটাই আমরা চাই। আর সবাইকে শুভেচ্ছা জানাই আরও একবার, সবাই সুস্থ থাকুন। আর প্লিজ আমাদের এই শোটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কারণ আমরা কোনো রকম প্রমোশন করি না, আপনাদের উপর ভরসা করেই থাকি যে হয়তো শোটা ভালো লাগলে আপনারা অ্যাটলিস্ট 10 জনকে জানাবেন, তাই তো? ইনজেকশনটা আপনারা এদিক ওদিকে দিতেই পারেন। থ্যাংক ইউ। তো আজকে এই নন ভায়োলেন্ট আলোচনা, নন ভায়োলেন্ট চিকিৎসা নিয়ে কথা বললাম, হোমিওপ্যাথি নিয়ে। আর কি কি বিষয় নিয়ে আপনারা জানতে চান প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমাদের শোটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, আমি সায়ন, আমি কুশল। দেখা হবে পরের কোনো পর্বে নতুন কোনো ইনজেকশন নিয়ে।